হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার শালিকাকে এভাবে হুমকি দিচ্ছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। আমি আপনাকে ভয় পাই নাকি? আপনি বলেন আর আমি ভয় পেলাম? আর আপনার শালিকাকে জিজ্ঞেস করেন তো ঘটনাটা কি ঘটেছিল। সেটা বড় কথা নয়, কিন্তু তোর এত বড় স্পর্ধা কি করে হচ্ছে? তুই আমার সাথে এভাবে তর্ক করতেছিস? তোর সাহস কত বড়? তুই আমার দিকে তাকিয়ে কথা বল। আপনি কে যে আপনার দিকে তাকিয়ে কথা বলতে হবে শুনি? আর আপনাকে আমি ভয় পাই নাকি? না হয় আপনি বিয়ে করে নতুন বউয়ের আসলের তলায় থাকবেন, আর আমি তার জন্য আপনাকে ভয় পাবো? এবার কিন্তু ভালো হচ্ছে না, বলে দিচ্ছি। কে তুই? আমার দিকে তাকিয়ে কথা বল। আর বাকিরা কোথায়? এই ছেলেটা কোথা থেকে এসেছে? আমি এর খোঁজ খবর নিতে চাচ্ছি এক্ষুনি। আমার কথা শুনে আমার বন্ধুগুলা হেব্বি মজা নিচ্ছে, কারণ তারা খুব ভালো করে জানে যে এটা আমি। আর আমি আমার বড় ভাইয়ের সাথে একটু অন্যরকম ভাবে কথা বলতেছি, কিন্তু আমার বড় ভাই আমার কণ্ঠটা এখন পর্যন্ত চিনতে পারেনি, কারণ আমি অন্যভাবে কথা বলতেছি, তার জন্য চিনতে পারেনি। আর ভাইয়ার শালিকা তো আমাকে চেনে না, যার দরুন আমি ভাইয়ের সাথে ভালোই মজা নিতে পারতেছি। এখন আপনারা শুধু দেখতে থাকেন, দেখেন ভালো হবে না বলে দিচ্ছি। আপনি নতুন বিবাহ করেছেন, আপনি বউয়ের সাথে থাকবেন, এভাবে তর্ক করে আপনার জীবনটা শেষ করতে যাচ্ছেন কিসের জন্য শুনি? কে তুই? তোর পরিচয়টা দে, না হলে কিন্তু তোকে আমি এখন খুন করে ফেলবো। তুই একটু নড়বি না ওইখানে থেকে? তুই একটু নড়বি না, ওইখানে থাক, আমি যাচ্ছি তোর কাছে। দেখেন আমার কাছে এসে লাভ নেই, আর আপনি যে কে আমি ভালো করে জানি। আর আমার পরিচয় পেলে আপনি কোনো কথাই বলতে পারবেন না। তাই প্লিজ আপনি উপরে থাকেন, আমি যেখানে আছি সেখানেই থাকি। আমার কাজ আছে, আমাকে করতে দেন। আপনি আপনার বউয়ের আসলের নিচে গিয়ে বসে থাকেন। বাই বাই। তো সাহস তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সবার সামনে এভাবে আমাকে অপমান করতেছিস কিসের জন্য? আর আমি বিয়ে করেছি, আমার বউয়ের আঁচলের নিচে থাকবো নাকি তোর বউয়ের আঁচলের নিচে থাকবো সেটা আমার ব্যাপার। আপনার এত বড় কলিজা, আপনি আমার বউয়ের আসলে নিচে যাবেন? আচ্ছা চলে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার বউ আপনাকে ঠিক রাখবে তো, নাকি আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলবে? এবার দেখতে পেলাম যে আশিক ভাইয়া আমার কাছে চলে আসার জন্য নিচে আসা শুরু করে দিল, আর আমি এদিকে কাউকে পাত্তা না দিয়ে বাসা থেকে বেরিয়ে পালিয়ে যেতে লাগলাম। ভাইয়া আমাকে দেখতে না পেরে আমাকে দেখতে পেল আর লজ্জা পাবে, আর সবাই কি ভাববে যে ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সাথে এভাবে অপমান করলাম সবার সামনে। এটা অন্যরকম হয়ে যাচ্ছে বিষয়টা। তাই আমি সেখানে এক মুহূর্ত দেরি না করে দৌড় দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে খুব দ্রুত সবকিছু চেঞ্জ করলাম, কারণ বাইরে একটা ভালো পোশাক ছিল, আমি সেটা পরে নিলাম। ভাগ্যক্রমে এটা বাইরে রেখেছিলাম, না হলে তো আজকে ধরা খেয়ে যেতাম। আমি ভদ্রবেশে আবার বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতর প্রবেশ করে দেখি ভাইয়া ছুটাছুটি করতেছে, আর সবাইকে বলতেছে ছেলেটা কোথায় গেল, ধরে নিয়ে আসো আমার সামনে, আমি ওকে দেখে নেব। ওর এত বড় কলিজা আমার সাথে তর্ক করে, কিন্তু আমার বন্ধুগুলো তো ভালো করে জানে সেটা আমি ছিলাম। তাই তারা কোনো কথা বলতেছে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে রয়েছে আর মজা নিচ্ছে খুব ভালো করে। কি হয়েছে ভাইয়া, তুমি এরকম করতেছো কিসের জন্য? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে বলো আমাকে। কিছু না ভাইয়া, তেমন কোনো কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে। তুমি তোমার কাজ করো। আর তুমি কোথায় গিয়েছিলে? তোমার তো দেখাই পাওয়া যায় না। এই বিষয় নিয়ে তোমার সাথে আমি পরে কথা হবে। তুমি বিয়ে করার পর আমাকে একবারের জন্য দেখতে এলে না, আমার সাথে একটা কথা বললে না, আর যখন বিয়ে করেছো তারপর থেকে আমার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছো। তোমার সাথে এটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন তোমার কি হয়েছে সেটা বলো। আমার তো কোনো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। হয়েছে, তোর সাথে এখন আজকে রাত্রে বসে আড্ডা দেব। এখন যাই, কারণ মেহমানরা আসা শুরু করে দিয়েছে। তুই তোর কাজগুলো শেষ কর। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে যাও, ভাবিকে সাথে করে নিয়ে সবার সাথে পরিচয় শেষ করে নাও, না হলে পরে আবার ঝামেলায় পড়তে পারো তুমি। তুই আয় আমার সাথে। তোর ভাবির সাথে কথা বলা হয়নি? বিয়ের পর থেকে তো একবারের জন্য তার সাথে কথা হয়নি তোর। তার সাথে পরিচয় হওয়া লাগবে তো, তাই না? পরে পরিচয় নেব, সমস্যা নেই, সময় আছে তো। সময় শেষ হয়ে যাচ্ছে না? আজকে অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, পরে সবাই একসাথে বসে অনেক আড্ডা দেবো, তাই না? সেটা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা আমি তাহলে গেলাম, তুই বাকিদেরকে সাথে নিয়ে সবকিছু ঠিকঠাক মতো পরিষ্কার কর, কোনো ত্রুটি যেন না হয়। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি অনুষ্ঠানটা একদম ঠিকভাবে পালন করব, সমস্যা নেই। আর কোনো ঝামেলা হবে না, সবাই অনেক প্রশংসা করবে, দেখে নিও। সেটা হলেই ভালো হয়। তাহলে আমি উপরে যাচ্ছি, তুই এসব দেখে নে। আমি বাকিদের দেখতেছি কি অবস্থা। সবাই তো আজকে কাজে ব্যস্ত, অনুষ্ঠানটা তো ভালো মতো পালন করতে হবে। একদম টেনশন করিও না ভাইয়া, সব কিছু হ্যান্ডেল করে নেবো আমি। তুমি তোমার বউকে সময় দাও, না হলে পরে আবার ঝগড়া লাগলে সংসারে অশান্তি দেখা দিবে, তুমি যাও। তুই কি এই বিষয়টা নিয়ে আমার উপর রেগে আছিস? গতকাল থেকে দেখতেছি আমাকে দেখেও কথা না বলে চুপচাপ তুই তোর মতো কাজ করতেছিস, ব্যাপার কি? দেখো ভাইয়া, এখন তুমি বিয়ে করেছো, সবসময় তোমার সাথে থাকলে কথা বলা বা সব পরিস্থিতি তোমার সাথে আবল তাবল কথা বলা এখন যাবে না। হিসাব নিকাশ করে কথা বলতে হবে, তাই না? তুই আমার ছোট ভাই, তুই আমার সাথে যদি
হিসাব নিকাশ করে কথা বলিস, তাহলে বাকিরা কি করে বুঝতে পারতেছি না আমি। তুই আমাকে এতটা পর ভাবতেছিস, বিষয়টা বুঝলাম না। এসব নিয়ে পরে কথা বলা যাবে। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর তুমি এখন ভিতরে যাও, গিয়ে ভাবির সাথে কথা বলো। আর ভাবি রেডি তো করে নিয়ে বেরিয়ে আসো, কারণ আশেপাশের মহিলারা ভাবিকে দেখার জন্য আসবে। আমি কারো ধার ধারি না, কারো কোনো কথাতে। তুই যদি আমার উপর কোনো অবস্থাতে রাগ করে থাকিস বা আমার উপর তোর যদি কোনো অভিমান থাকে, তাহলে আমাকে বলে দে। পরে এটা নিয়ে ঝামেলা করবে, আমি মেনে নিতে পারবো না। ইয়া বলতেছিস তো, এসব নিয়ে পরে কথা বলা যাবে। অনুষ্ঠান শেষ করতে দাও না কিসের জন্য? আর তুমি এরকম পাগলামি করতেছো কিসের জন্য? আমার মনে হয় কোনো কিছু নাই। তুমি যাও এখন রুমের ভিতর গিয়ে, আমি বলতেছি তো। বড় ভাইয়া কোনো কথা না বলে উপরে চলে গেল, আর আমি আমার বন্ধুদেরকে নিয়ে আবার কাজে লেগে পড়লাম। আজকে অনুষ্ঠানটা ঠিক মতো পালন করতে হবে। সবাই এক হয়ে হলুদ পাঞ্জাবি পরে নিলাম, আর বন্ধুরা সবাই। তারপর সবাই অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করলাম। কারো যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয় সেদিকে খেয়াল রাখলাম, আর কেউ যেন কোনো প্রকার অশান্তি সৃষ্টি করতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখতেছি। তারপর সবাই আসা শুরু করে দিয়েছে। ভাইয়া আর ভাবি একটা স্টেজের উপর বসে আছে, আর আমি সবকিছু তদারকি করতে লাগলাম। কারো যেন কোনো সমস্যা না হয় সেটা ভালোভাবে লক্ষ্য করতেছি। আর ভাবি হয়তো বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছে, তাই ভাবি আমার দিকে কিছুক্ষণ তাকাচ্ছে, আর ভাইয়ার দিকে কিছুক্ষণ তাকাচ্ছে। আমি বিষয়টা নোটিস করলাম। আচ্ছা, তোমার ভাইয়া এখনো আমার সাথে কথা বলতে আসলো না? কোনো সমস্যা হয়েছে নাকি তোমাদের মাঝে? আমাদের মাঝে আবার কিসের সমস্যা হবে? আমাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাক আছে। আজকে অনুষ্ঠানের পর দেখবে যে সবার সাথে সবসময় আড্ডা দেওয়া যাবে। তাও কি একবারের জন্য আমার সাথে কথা বলা উচিত ছিল না? আর তুমি কেমন মানুষ, তাকে নিয়ে আসতে পারলে না? আমার সাথে পরিচয় করে দিতে হবে না? আমি তাকে অনেকবার জোর করলাম আজকে, কিন্তু সে বলল অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, সবাই একটু ভালো মতো চলে যাক, আর আমাদের প্রশংসা করুক, তারপরে সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। আমি বুঝেছি তোমার দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না। তুমি যদি না পারবে তাকে আমার সামনে নিয়ে আসতে, তাহলে আমাকে বলতে পারতে, আমি গিয়ে তার সাথে কথা বলে নিতাম। তুমি আমার ছোট ভাইকে যেমনটা ভাবতেছো মাহিন, সেরকম না। অনেক ভালো মনের মানুষ, কোনো টেনশন করার দরকার নেই তাকে নিয়ে। বুঝতে পেরেছি তো, তার জন্যই তো বলতেছি যে তুমি যেটা পারবে না সেটা আমাকে বললেই তো হয়। আমি তো পারবো করতে সেটা, তাই না? তুমি হয়তো জানো না আমি কত কি করতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আমাদেরকে সবাই দেখাশোনা করতেছে, একটু পর সবাই আমাদেরকে দেখাশোনা শেষ করবে, তারপর তুমি গিয়ে কথা বলে নিও। আচ্ছা, পরে তুমি কিন্তু আমাকে কোনো কিছু বলতে পারবে না লোকের কথা শুনে। লোকেরা কি বলে বলুক। তারপর আমার কথা শুনে আশিক হ্যাঁ সূচক জবাব দিল, আর আমিও সাহস পেয়ে গেলাম। সে আমার স্বামী, যে আমাকে কোনো কিছু বলবে না, তো আমি পরের কথা আর ধার ধারি না। কারণ আমাকে যে রাগ দেখাবে সে যেহেতু অনুমতি দিয়েছে, আর আমি এখন আমার দেবরের সাথে কথা বলতে যাব। কিন্তু এখন তো যেতে পারছি না, কারণ কয়েকটা মহিলা আমাদেরকে ধরে বসে আছে এক কথায়। তারা আমার হাত ধরে কথা বলছে আমার সাথে, তার জন্য আমি যেতে পারছি না এখন। আজব একটা ফ্যামিলি এটা। কারণ আমার শাশুড়ি আমাকে দেখতেছে দূর থেকে, কিন্তু খুব কাছে এসে আমার সাথে কোনো কথা বলতেছে না। হয়তো তিনি আজকে তার ফর্মালিটি মেনটেন করতেছে, সবার সাথে কথা বলতে অনেক ব্যস্ত, পরে আমার সাথে কথা বলবে। কারণ তিনি যখন আমার দিকে তাকাচ্ছে তখন মুচকি হাসি দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে, সেখান থেকেই তাই আমি স্বস্তি পাচ্ছি। এদিকে আমার দেবরজি তার কাজে ব্যস্ত, আমার দিকে তাকানোর সময় নেই তার। ভাই তো আমার দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত, কারণ আমাকে দেখতে হতো আজকে একটু অন্যরকম লাগতেছে। আমাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সাজলে আসলে আমাকে এত সুন্দর লাগে, এর আগে কখনো সাজি নাই। আর আমি শখ করে সাজুগুজু করিনি, সেজন্য জানি না আমার রূপটা এরকম আসতে পারে। তারপর আমি সোজা আমার দেবরজির কাছে চলে আসলাম। আমার দেবরজি আমাকে দেখে একটু অস্বস্তি বোধ করতে লাগলো। আমি কোনো কিছুর তোয়াক্কা না করে তাড়াতাড়ি চলেছিলাম। সে আমাকে দেখে একটু স্থির থাকতে পারতেছে না, কারণ আমার দেবরজি হয়তো এই পরিবেশটা মোটেও প্রস্তুত ছিল না। আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো যে পরিবেশটা কেমন, কিন্তু কেউ কোনো কিছু বলছে না, সবাই স্বাভাবিকভাবেই আছে। কি ব্যাপার দেবরজি, আপনার সমস্যা কোথায় শুনি? আমার আবার কিসের সমস্যা থাকবে বুঝতেছি না তো। আর আপনার সমস্যা কি? আপনি এভাবে কথা বলতেছেন কিসের জন্য? আমার সমস্যা কি মানে? আপনার সমস্যা কি সেটা বলেন। এখন বলুন তো, আপনি আমার সাথে কথা বলতে আসেন না কিসের জন্য? আমি তো কাউকে চিনি না যে গিয়ে কথা বলবো। আর আপনার বোকা একটা ভাই আমাকে গতকালকে আপনাকে দেখিয়ে দিল যে আপনি ওনার ভাই। উনি আমাকে এমন ভাবে কথা বললেন যেন আপনি নাকি ভাল্লুক, আপনার সাথে কথা বলা যাবে না, কথা বললেই নাকি মান সম্মান থাকবে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার।
আমি আমার পক্ষ থেকে দুঃখিত, কারণ আমি কাজের চাপে ছিলাম, বিয়ে বাড়ি বলে একটা কথা। আর সকাল থেকে তো আপনাদেরকে দেখতেই পাচ্ছি না। তখন দেখলাম বাইরে গিয়েছিলেন, কখন এসেছেন সেটাও জানি না। আর আমি এদিকে কাজের চাপে ছিলাম, তাই হয়তো কথা বলতে পারিনি। এটা না হয় বুঝলাম, কিন্তু এখন আমরা স্টেজের উপর দুজন বসে আছি। আপনার কি একবারও মনে হচ্ছে না যে সেখানে গিয়ে কথা বলা উচিত? নিজের চোখেই দেখতে পারতেছেন যে আমি কতটা কাজের চাপে আছি। সবাইকে সামলানো লাগতেছে, কার কি সমস্যা সেটা শুনতে হচ্ছে, তার জন্য হয়তো যেতে পারিনি। আপনার কি কোনো সমস্যা আছে আমাকে ভাবি হিসেবে মেনে নিতে, বা আমাকে কি আপনার ভাবি হিসেবে পছন্দ হয়নি নাকি? আপনার সাথে তো এখনো কথা বললাম, আর তাতেই আর কি উত্তর দেব? যদি আপনার পছন্দ নাই হইতো তাহলে ভাইয়াকে তো আপনার সঙ্গে বিয়ে দিতাম না, তাই না? স্মার্ট আছো বলতেই হবে। আর তোমাকে তুমি করে বলতেছি কারণ সম্বন্ধে তুমি আমার ছোট হবে, আর আমরা হয়তো সমবয়সী হব, তার জন্য। আচ্ছা, এখন আপনি স্টেজের উপর চলে যান। ভাইয়া ওইখানে একা বসে আছে আর জায়গাটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এটা কি রকম দেখায় না? পরে বসে আমরা জমিয়ে আড্ডা দেব। আমি তোমার ভাইয়ার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে এসেছি, বুঝতে পারছো? এখন তুমি আমার হাতটা ধরবে আর সুন্দরভাবে আমাকে স্টেজের উপরে নিয়ে তোমার ভাইয়ার পাশে বসিয়ে রেখে আসবে। তাই হবে, না করলে হয় না এমন। আর ওই দিকে দেখেন, একটু চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। আমি এই দিকটা দেখি, কি হয়েছে, সমস্যা হয়েছে নাকি? আর আপনি একটু কষ্ট করে, পরে তো সারা জীবন আমার অত্যাচার আপনাকে সহ্য করতে হবে, তাই না? সেটা পরে দেখা যাবে, এখন যেটা বলতেছি সেটা করবে কিনা সেটা বলো। আচ্ছা, যেহেতু ধরেছেন, ছাড়বেন না, ভালো করে জানি। আর আমার তো কিছুই করার থাকলো না, তাই ধরেন, হাত নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। আপনার তো বোন বলতে কেউ নেই যে তাকে আমার কাছে করে নেব, কিন্তু আপনার যেহেতু এসেছেন তাতেই চলবে। পাকনামি করার চেষ্টা করবে না আমার সাথে, বুঝছো? আর আমার কোনো বোন আছে সেটা তোমাকে বলা যাবে না, বললে সমস্যা হবে। বোন যেহেতু আছে, আমি খুঁজে নেব, সমস্যা নেই। আর এখন চলেন, আপনাকে আমি স্টেজের উপর বসিয়ে রেখে আসি। কি আর করার, বাধ্য ছেলের মতো ভাবিকে সুন্দরভাবে হাতটা ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর পাশে থেকে আমার বন্ধুরা তো হাততালি দিবে নাকি নাচবে, কি করবে, দিশেহারা হয়ে ফেলছে। আমি সেদিকে কোনো পাত্তা না দিয়ে আমি আমার মতো যেতে লাগলাম। কারণ এখন যদি পাত্তা দেই তাহলে তারা আমাকে মান সম্মান সবকিছু এখানে ডুবে দিবে। তাই তাদের সাথে দেখেও না দেখার ভান করে আমি সোজা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর ভাবিকে স্টেজের উপর উঠিয়ে দিলাম, ভাইয়ার পাশে দাঁড়িয়ে পড়লাম। আর আমি গিয়ে ভাইয়ার বউকে সুন্দরভাবে বরণ করে নিলাম অন্য হাত ধরে। আর আমার ভাবি হাতটা ছেড়ে দিতে চাইলে ভাবি হাতটা আবার ধরে রাখলো। আমি ভাবিকে গিয়ে চেয়ারে বসিয়ে দিলাম। তারপর ভাইয়ের সাথে একটু কথা বলে আমি সেখান থেকে সমস্যা বলে চলে আসতে লাগলাম। এই নাও ভাইয়া তোমার বউ, আমি তোমার কাছে পৌঁছে দিলাম। আর তুমি কেমন মানুষ যে তোমার বউকে তুমি সামলিয়ে রাখতে পারো না, হ্যাঁ? আমি তো ঠিকই সামলিয়ে রাখতেছিলাম, কিন্তু আমার বউ যে এত দেবর পাগলা সেটা আমি জানতাম না। আমাকে ছেড়ে তার দেবরের কাছে চলে গেল, এটাতে আমার কি করার? হয়েছে, তোমার আর ন্যাকামি করতে হবে না। আর আমি ন্যাকামি করতেও চাচ্ছি না। তোমাকে তো আমি পরে দেখে নেব, এখন ভাবির সামনে কিছু বলতেছি না। পরে তোমাকে একা আগে পাই, তারপর দেখো। যা বলার আছে তোর ভাবির সামনে বলতে পারিস, সমস্যা নেই। আর আমি তো তোর ভাবিকে সবকিছু স্বাধীনতা দিয়ে দিয়েছি, আর তার যা ইচ্ছা তাই করবে, সমস্যা নেই। পারলাম বিষয়টা। আচ্ছা, এখন তাহলে আমি যাই, ওই দিকটা দেখি একটু গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। একটু দেখি কারা গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে। এখানে বসে থাক আমার সাথে, সমস্যা নেই তো, কোনো গ্যাঞ্জাম হবে না। তোর বন্ধুগুলো আছে না, তাদেরকে একটু বলে দে। আর তুই এখন একটু আমার সাথে থাক, 2 দিন ধরে তোকে কাছে পাচ্ছি না। এখন আবার আমাকে কাছে রেখে লাভ কি? এখন তো তুমি তোমার বউকে পেয়ে গিয়েছো, আর আমার কথা তুমি রাখবে কিসের জন্য? তুমি থাকো, আমি আমার কাজটা বা আমার দায়িত্বটা পালন করে শেষ করে পরে এসে কথা বলবো। এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুই কিন্তু তোর রাগ বা ক্ষোভ আমার উপর এখনো ধরে আছিস। প্লিজ অন্তত আজকের এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দে তুই, কারণ আমি নিজেও জানি না কিভাবে 2টা দিন কেটে গেল। এতটা ব্যস্ত ছিলাম আমি, তুই যখন বিয়ে করবি তখন বুঝতে পারবি। আরে ভাইয়া, পাগল হয়ে গিয়েছো নাকি? আমি তো শুধু মজা করতেছিলাম, আর তুমি তো দেখি সিরিয়াসলি নিয়ে নিয়েছো বিষয়টা। আর আমি তোমার উপর রাগ করে থাকতে পারি, তুমি বলো? আমি তো সেটা ভালো করে জানি, কিন্তু একটা জিনিস আমি খুব মিস করবো, আর তোর সাথে হয়তো সেইভাবে রাতে দুষ্টুমিটা করা হবে না। সমস্যা নাই, আর যখন দুষ্টুমি করার ইচ্ছা হবে তুমি শুধু আমাকে মেসেজ দিয়ে একটু নক দিবে, আর আমি চলে আসবো, সমস্যা নাই। আমরা আমাদের জায়গা মতো চলে যাব। সেটার কথা মনে রাখলেই হলো। এখন যা, তাহলে তুই তোর দায়িত্বটা পালন কর, আর এদিকে সবাই সবার কাজটা শেষ করি আমি। এদিকে দেখি ফ্রি হতে পারলে তোর কাছে চলে আসবো। আরে ভাইয়া, তুমি কি যে বলো না, বুঝতে পারতেছি না। আজকে তোমার শ্বশুর বাড়ি থেকে কত অতিথি এসেছে, তাদেরকে আজকে সময় দাও। যা তাহলে, আর এদিকটা একটু আমি দেখতেছি কি হয় না হয়। আমি সবার সাথে কথা বলে নিচ্ছি, আর একটা বিষয় তোর সাথে ক্লিয়ার করার বাকি আছে। আমি এখন গেলাম, তোমার যা কথা আছে আমি পরে শুনে নেব।
আচ্ছা ভাবি, আমি তাহলে এখন যাচ্ছি, পরে এসে কথা বলবো এখন। আরে কোথায় যাচ্ছ তুমি? বুঝতে পারতেছি না তো। তুমি এখানে বসে থাকো, কোথাও যেতে হবে না তোমাকে। আমি এখন থাকতে পারতেছি না ভাবি, আমি তার জন্য খুবই দুঃখিত, কিন্তু আমার জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য আপনি রেডি থাকেন কালকে থেকে। কারণ আমাকে আজকে একটু ব্যস্ত থাকতে হচ্ছে, তাই কিছু বলতে পারতেছি না। সেটা বললে তো হবে না। তুমি নাকি আমার বোনকে দেখবে, তাহলে এখন চলে যাচ্ছ কোথায়? বোনকে আমি অলরেডি খুঁজে পেয়েছি, আর দেখিয়ে দিতে হবে না, এখন তাকে তো একটু জ্বালাতন করতে হবে, তাই না? দেখো, এটা কিন্তু মোটেও ঠিক হবে না। তুমি আমার বোনকে যদি কোনো কিছু বলেছো, আমার কাছে যদি নালিশ আসে, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে। এটা না হয় পরে দেখা যাবে। আমার অবস্থা খারাপ হয় নাকি আপনার বোনের অবস্থা খারাপ হয়, সেটা তো একটু পরেই বুঝতে পারবেন। আর আপনি তো কিছুই করতে পারবেন না, এটা একটা ফর্মালিটি মেনটেন করতে হবে না, তাই না? তুমি আবার ভুলে যেও না যে আমার স্বামী আমাকে স্বাধীনতা দিয়েছে, আর তোমাকে যে আমি তখন কি করব ভেবে দেখো। আর আপনিও এটা ভুলে যাবেন না, আপনার স্বামী এখন আমি স্বাধীনতা দান করি নাই, তাই আমার কথায় তাকে এখন চলতে হবে। তাতে আমার কি হয়েছে? কিন্তু আমি তো কারোর কথার ধার ধারি না। আমি আমার মতো চলবো। আর আমার শাশুড়ি আম্মা জানতো, আমার সাথেই আছে। এটা পরে দেখা যাবে কে কার সাথে আছে আর কে কার সাথে নেই। এখন দল ভারী করা বাদ দেন, আপাতত আমি যাচ্ছি। সেটা তো দেখাই যাবে, কিন্তু আজকে আমিও তোমাকে কিছু বলতে পারতেছি না, কারণ আমি আজকে নতুন বউ এই বাড়ির। তাই তোমাকে ছেড়ে দিচ্ছি, যাও, পরে তোমাকে দেখে নিব। তারপর আমি স্টেজ থেকে নেমে সোজা আমার বন্ধুদের কাছে চলে আসলাম। আর তারা তো আমাকে দেখে মনে হচ্ছে যে সোনার চামচ পেয়ে গিয়েছে, সবাই মুখে মুখে যেটা পারতেছে সেটাই বলে দিচ্ছে। আমি তো কিছুই বলতে পারতেছি না, শুধু শুনে যাচ্ছি। যেটা বলবো সেটা নিয়ে এখন তারা মজা করবে, তাই চুপ করে আছি। আমার যখন সময় আসবে আমিও সবাইকে বলে নেব, কিন্তু এখন কিছু বলতে পারতেছি না। মুখে কষ্টে লাগিয়ে সবাই সবার মতো দায়িত্ব বুঝে দিলাম, আর আমি আমার দায়িত্ব পালন করতে লাগলাম। আপনার ভাই সত্যি অনেক ভালো মনের মানুষ, কথা বলে যেটা বুঝতে পারলাম। কিন্তু আমি এত বকবক করতেছি কিভাবে? আমি তো এর আগে এত কথা বলতে পারতাম না। এখন থেকে দেখবে আরও এর থেকে অনেক ভালো ভালো কথা বলতে পারবে, না সবার সাথে অনেক হাসি খুশি থাকতে পারবে। কারণ এতদিন ছিল তুমি পরাধীন, এখন তুমি স্বাধীন। কারণ আমি চাচ্ছি না তুমি তোমার পরাধীনতাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াও। ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আমাকে স্বাধীনতা দান করার জন্য। পাগলি মেয়ে কোথাকার, আমি তো আমার দায়িত্বটা শুধু পালন করতেছি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, স্বাধীনতা দিয়েছি রাখবো না সেই বিষয়টা একটু মাথায় রাখবে। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারেন, আমার দ্বারা এরকম কোনো কিচ্ছু হবে না। আমার যেহেতু একটা বিয়ে হয়ে গিয়েছে, আমি সেই বিয়েটা সারা জীবন মনের ভেতর গেঁথে রাখতে চাই। অনেক কথা হয়েছে, এখন চলো সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও আমাকে, আর আমি তোমাকে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সেটাই তো আমি আবার বোকার মতো আপনার সাথে বকবক করেই যাচ্ছি। এখন চলেন, আর এখানে বসে থেকে লাভ নেই রোবটের মতো। এখন একটু আত্মীয় স্বজনদের সাথে কথা বলে আসি। চলো তাহলে। আর তুমি তো এখন মনে হয় ভালো করে হাঁটতে পারবে না এত ভারী জামা কাপড় পরে। তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ না কেউ? তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ এখন? না, আমি ঠিক আছি। যখন আমার খারাপ লাগবে তখন আপনাকে বলবো, আর গিয়ে পাল্টে নেব। এখন চলেন সবার সাথে কথা বলি গিয়ে। চলো তাহলে, তোমার যেটা খুশি সেটাই হবে। এখন আর কথা হচ্ছে, যখনই খারাপ লাগবে বা যেটা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, না হলে আমার আম্মু আছে, তাকে জানিয়ে দিবে। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এবার চলেন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিই। তারপর আশিক আর আমি স্টেজ থেকে নেমে সোজা আমার বাসার লোকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গিয়ে আমার আম্মু আব্বুর সাথে প্রথমে পরিচয় করিয়ে দিলাম, তারপর আমার দাদা দাদি, তারপর আমার ভাই বোন যতগুলো আছে সবার সাথে, তারপর আমার নানা নানি পরিবারের সদস্য সবার সাথে পরিচয় করিয়ে দিলাম আশিকের। আশিক সবার সাথে পরিচিত হয়ে নিল, আর পরিচয় হওয়ার শেষ করে সবার সাথে বিদায় নিয়ে আমাকে নিয়ে তার পরিবারের সদস্যদের কাছে চলে গেল। সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ করে দিয়ে আশিক সবার কাছ থেকে বিদায় নিল। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার আমাদের রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম, কারণ মাথা ব্যথা করতেছে দুজনেরই, অনেক ক্লান্ত। তার জন্য এখন আর বাইরে থাকতে ইচ্ছে করতে। আপনার বাড়ির লোকগুলো অনেক সুন্দর, কত সহজে আমাকে সবাই মেয়ের মর্যাদা দিয়ে বরণ করে নিল, তাই না? আমি আমার বাড়ির লোকের কথা কি বলবো, তাদেরকে তো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, তাই তাদের ভালো মন্দগুলো আমি হয়তো তুলনা করতে পারি না। সেটা ঠিক বলেছেন, নিজের বাড়ির লোকের তুলনা করা অসম্ভব হবে, কারণ ছোটবেলা থেকেই তাদের সাথে মিলেমিশা করা হয়, তার জন্য। তাহলে এখন হয়তো সবাই চলে যাবে, আর বাসার গ্যাঞ্জামটা অনেক কমে যাবে। মাথা প্রচুর ধরেছে, ব্যথা করতেছে প্রচুর। সেটাই ভাবতেছি, কখন যে সবাই চলে যাবে সেই টেনশনে আছি।
কারণ মাথা আমার প্রচুর ব্যথা করতেছে, একটু কমানো উচিত। কিন্তু এখন তো ঘুমানো যাবে না, কখন কে ডাকে। তোমার কি খুব খারাপ লাগতেছে? এখন আমার সাথে যাবে, দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনি কি আবার আমাকে বাসার বাইরে নিয়ে যাবেন? এটা করবেন না প্লিজ, কারণ যদি কেউ জেনে যায় মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। বাসার বাইরে যাব কিসের জন্য? বাসার ভেতরেই আছি, চলো আমার সাথে, দেখবে যে জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা চলেন তাহলে, তাড়াতাড়ি। এখনো এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? কোথায় চলেন, আমার জায়গাটা দেখতে ইচ্ছে করতেছে। আচ্ছা বলো তো আগে, এখানে বসে থেকে যদি বলো জায়গা দেখতে ইচ্ছে করতেছে, তাহলে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? আর তুমি যদি অনুমতি দাও তাহলে কোলে করে নিয়ে যেতে পারি। আমি হেঁটেই যেতে পারবো। আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না। আর আমাকে কোলে নিতে পারবেন আপনি? ফেলে দিবেন। এখন চলো তাড়াতাড়ি, এসব নিয়ে আর কথা বাড়াবাড়ি করতে চাই না। কথা বাড়ালে অনেক কথা হয়ে যাবে, তাই তোমার মাথা ব্যথা আরো বেশি হয়ে যাবে। লোকটা কত ভালো, আমার সাথে চাইলে এখন ঝগড়া করতে পারতো। কারণটা আমি তেরামি কথা বলে দিচ্ছি। আর লোকটা চাইলে কিন্তু আমাকে কিছু শুনিয়ে দিতে পারতো, কিন্তু লোকটা সবকিছু ইগনোর করে চলে গেল। আর সম্পর্কটা ভালো রাখার জন্য হাসি মুখে সবকিছু বরণ করে নিল। লোকটা যে এত ভালো আমি কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু আমি কেন যে তাকে ভালো মতন বিশ্বাস করতে পারতেছি না, আর কেন তাকে মনের মতো করে নিতে পারতেছি না আমি জানি না। হয়তো সময় লাগবে, কিন্তু একদিন না একদিন হয়ে যাবে। কি হলো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য? চলো, নাকি যাবে না? এখন কোনটা? আমি কি একবারের জন্য বলেছি? আচ্ছা আমি দেখি আপনার শক্তি কতটুকু। আপনি আমাকে কোলে করে নিয়ে যাবেন এখন? না, এখন পারবো না। যদি ফেলে দেই তাহলে আমার জন্য তুমি ব্যথা পাবে। পরে কোনো একদিন নিয়ে যাব। আমি এখন বলেছি তো এখন নিয়ে যাবেন। আর আপনিও তো চাইলেন যে আমি অনুমতি দিলে আপনি নিয়ে যেতে পারবেন। তাহলে এখন অনুমতি দিচ্ছি, সমস্যা কোথায় আমাকে নিয়ে যেতে? এখন এসব বাহানা না ধরলে ভালো হয়। এখন যদি আমরা চলে যাই সেই জায়গাতে তাহলে ভালো হবে। আর একটু পরে গেলে জায়গাটা ভালো দেখাবে না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি যেহেতু একবার বলেছি আপনি আমাকে কোলে করে নিয়ে যাবেন, সেহেতু আপনি আমাকে কোলে করে নিয়ে যাবেন। আমি এখন হেঁটে যেতে পারবো না। আমি ইচ্ছাকৃতভাবে এরকম বাহানা ধরে বসলাম, কারণ লোকটা আমার কথাতে একটু হলেও আঘাত পেয়েছে। আমি চাই না লোকটা আমার জন্য মন খারাপ করে থাকুক আমার সাথে, মানে হাসি খুশি ভাবে কথা বলতে না পারুক। তার জন্য আমি এরকম একটা ব্যবস্থা করলাম। আর তিনি তো আমার বিয়ে করা স্বামী, অন্য কেউ না। তাহলে তার কোলে উঠতে আমার সমস্যা কি? আমাকে তো স্পর্শ করার অধিকার তার আছে। আমি যতই যাই বলি না কেন, একদিন তো উনি আমাকে গভীরভাবে পর্যন্ত স্পর্শ করবে। সেদিন কি করব? তার চেয়ে এখন থেকে একটু একটু করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপর লোকটা আমাকে কোলে নিয়ে যেতে লাগলো। দেখলাম যে ছাদের দিকে যাচ্ছে। আমি বুঝলাম না ছাদে কি এমন আছে আর তার জন্য আমাকে এত জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, তা আবার কোলে করে নিয়ে যাচ্ছে। আমি চুপচাপ লোকটার গলা জড়িয়ে ধরে রইলাম। দেখলাম যে লোকটা একটু হলেও কষ্ট হচ্ছে, কারণ আমি তো একটা মানুষ আর আমার তো একটু ওজন আছে, তাই না? তারপর দেখলাম লোকটা ছাদে নিয়ে চলে আসলো আর ছাদের এক সাইডে নিয়ে গেল, যে সাইডটা আমি দেখিনি। দেখলাম যে সেখানে দোলনা আছে আর দেওয়ালের গায়ে সারিবদ্ধ করে ফুলের টব রাখা আছে। এত সুন্দর একটা দৃশ্য। আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? আর এটা তো আমি এতক্ষণ দেখিনি। আম্মু আমাকে নিয়ে এসেছিল, আমি বাহিরের টবগুলো দেখেছি, আর এখন তো দেখছি এটা অসাধারণ একটা জায়গা। এইগুলো আমি আর আমার ছোট ভাই দুইজন মিলে সাজিয়েছি, কারণ আমার বিকাল টাইমটা ছাদে এসে সময় কাটাই আর এখানে হালকা পাতলা খেলাধুলা করি, তার জন্য। আপনাদের বুদ্ধি আছে, তার তারিফ করতে হয়। এত সুন্দর করে একটা গাছ ডেকোরেশন করেছেন, যে কেউ আসলে আপনার ছাদ দেখে পাগল হয়ে যাবে। কেন, আপনার কি ভালো লাগেনি? আপনার মুখে তো এখনো হাসি ফুটে উঠলো না, তার মানে কি আপনার মন জয় করতে পারিনি আমার এই ছাদ? আমি কোনো কথা না বলে চুপচাপ লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। লোকটা আমার এরকম কাণ্ড দেখে অবাক হয়ে গেল। আমি সেদিকে কোনো তোয়াক্কা না করে শক্ত করে লোকটাকে জড়িয়ে ধরে রাখলাম, কারণ এর আগে এরকম ভাবে স্বাধীনভাবে কথা বলা বা স্বাধীনভাবে চলাফেরা করা বা নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা এরকম কখনো হয়ে ওঠেনি আমার জীবনে। এই লোকটা যে এত সুযোগ সুবিধা দেবে আমাকে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি এতদিন পরাধীন ছিলাম আর ভাবতাম আমার জীবনে একজন তো আসবে, সে যদি আমাকে আবার চার দেয়ালের মাঝে বন্দি করে রাখে তাহলে তো আমার জীবনটা চার দেয়ালের মাঝেই শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে ভালো কিছু রেখেছিল, যার জন্য এরকম একটা ভালো মানুষ আমি পেয়ে গেছি। আর কোনো কথা বললাম না, চুপচাপ ভালো করে তাকে জড়িয়ে ধরে রইলাম। লোকটা সংকোচ বোধ করতেছে। এখন লোকটা আমাকে জড়িয়ে ধরবে কিনা, আমাকে জড়িয়ে ধরলে আমি কিরকম রিয়াক্ট করব বা তাকে হাত দেখে কোনো কিছু বলবো নাকি, সেই সংকোচ কাজ করতেছিল লোকটা।
তাই লোকটা আমাকে স্পর্শ করতেছেন এখন পর্যন্ত। এখন যদি আপনি আমাকে জড়িয়ে ধরেন তাহলে কিন্তু আমি কোনো কিছু বলবো না। আর আমি চাচ্ছি এখন আপনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবেন। আমার অনুমতি পাওয়ার সাথে সাথে লোকটা আর 1 সেকেন্ডও দেরি করলো না, আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, কিন্তু লোকটার হৃদয়ের স্পন্দন ঠিক মতো শুনতে পারতেছি। তার হৃদয়ের স্পন্দন এত দ্রুত চলতেছিল যে আমি কি বলবো, আমি তার হৃদয়ের স্পন্দন শুনতে ব্যস্ত হয়ে গেলাম। লোকটা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। কেন জানি আমার শ্বাসকষ্ট হচ্ছে না। অন্য কেউ যদি আমাকে এইভাবে ধরে তাহলে আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার আম্মু যদি আমাকে এইভাবে জড়িয়ে ধরে তাহলে আমি নিঃশ্বাস নিতে পারি না। এই যে ম্যাডাম, শুনছেন কি আমার কথা? আপনাকে বলতেছি। আর আপনি তখন আমাকে টাকা না দিয়ে চলে গিয়েছিলেন, তাই না? তোর মতন ছোট লোক আবার এসেছে আমার সামনে। তোকে তো এবার আমি খুন করেই ফেলবো। আমি এক্ষুনি আমার জিজুকে ডাকতেছি। আরে রাগের রানী, এত রাগ দেখিয়ে লাভ কি বলেন? একটু মিষ্টি হেসে কথা বলবেন, তাতে তো আমার মনটা শান্তি হয়ে যায়। বলতেছি না, আপনি আমার সাথে এখন কথা বলবেন না, এখান থেকে চলে যান। আর আপনি কেন এসেছেন আমার সাথে কথা বলতে? বুঝলাম না, আপনি এত সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ঘটনাটা। আমি তো একটু মজা করছিলাম আপনার জিজুর সাথে আর আপনার সাথে। আর আপনাকে চাপাবাজি করতে হবে না, আপনি এখন এখান থেকে চলে যাচ্ছেন, এটাই হচ্ছে কথা। কারণ আপনার সাথে কথা বলতে আমি চাই না। বুঝতেছি না আপনি এত রাগ দেখাচ্ছেন কিসের জন্য? এত রাগ দেখানোর কি আছে এখানে, বুঝলাম না তো আমি। আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি এখান থেকে চলে যাচ্ছেন, এটা হচ্ছে বড় কথা। না হলে আমি কিন্তু আমার জিজুকে ডাকতে বাধ্য হব। ভালোভাবে কথা বলতেছি তাই মনে হচ্ছে আপনার কানে যাচ্ছে না। যখন উল্টাপাল্টা কোনো কাজ করে ফেলবো তখন বলবেন যে ছেলেটা ভালো না। আর আশেপাশে কিন্তু কেউ নেই আমার আসারা। দেখেন, এরকম কোনো কিছুই করবেন না, তাহলে আমি কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দিব। আর আপনাকে তখন সবাই এসে গণদৌড়ানি দিবে। আমি তো দেখলাম যে আমার আশেপাশে আমার কাজিনরা ছিল, কিন্তু তারা কই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে এখানে একা রেখে আমাকে ধোকা দিয়ে তারা চলে গেল কোথায়? সবাই আমার সাথে এরকম করবে আমি বুঝতেই পারিনি। এরকম একটা সিচুয়েশনের মাঝে তারা আমাকে কিভাবে একা রেখে চলে যায়? আরে, এই বজ্জাত ছেলেটা আমার সাথে এইভাবে কথা বলতেছে কিসের জন্য? আমি তো তার সাথে কোনো কথা বলতে যাচ্ছি না, কিন্তু এই বজ্জাত ছেলেটা কোনো কথাই কানে নিচ্ছে না আমার। কি ব্যাপার, ছেলেটা কি আমার সাথে খারাপ কিছু করবে না তো? আমার কি এখন দৌড়ানো উচিত? দেখো, এত চিন্তা করে লাভ নেই। তুমি যদি ভাবো এখান থেকে দৌড়ে পালিয়ে যাবে, সেটা ভুল। কারণ তুমি এখানকার কিছুই চেনো না। কোথায় কি আটকে পড়বে তখন কষ্টদায়ক হবে যন্ত্রণা। প্লিজ, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি এখন যেটা বলবো সেটা যদি সুন্দরভাবে পালন করো তাহলে আমি তোমাকে কোনো কিচ্ছু করব না। আর যদি একটু ঘাটতারামি করো। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আপনি আমার কোনো সর্বনাশ করবেন না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিবেন, প্রমিস করেন। আচ্ছা, প্রমিস করলাম। কিন্তু আমি যা যা জিজ্ঞেস করবো সঠিক উত্তর দিয়ে দিবা, তা না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, আপনি আপনার প্রশ্ন শুরু করে দেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব। এই বাড়িতে যে নতুন বউ হয়ে আসলো তার কি হন আপনি? ছোট বোন নাকি মামাতো নাকি কেমন বোন, সেটা এখন আমাকে বলবেন। আমি তো তার চাচাতো ছোট বোন, আর সে আমার নিজের চাচাতো বোন। আমরা দুইজন 2 বছরের ছোট বড়। সে আমার 2 বছরের বড়, আমি 2 বছরের ছোট। আমি এবার ক্লাস 10-এ পড়ি। কি হলো, আপনি কি আমাকে এভাবে চেপে ধরে মেরে ফেলতে চাচ্ছেন নাকি শ্বাসকষ্ট দিয়ে? আমার কথা শুনে আশিক হতভম্ব হয়ে গেল। হয়তো সে আশা করেনি যে সে নিজের অজান্তে আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরবে। হয়তো এমনিতেই ভেবেছিল সে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু এদিকে আমার কষ্ট হচ্ছে সেটা হয়তো সে জানে না। তাই হয়তো এরকম হতভম্ব হয়ে গেল আমার কথা শুনে। আমিও কিছু না বলে লজ্জা পেয়ে একটু নিচের দিকে তাকিয়ে রইলাম। আসলে আমি বুঝতে পারিনি যে জড়িয়ে ধরার কারণে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এভাবে জড়িয়ে ধরতাম না। এটা কোনো সমস্যা না আমার, কিন্তু একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তার জন্য বললাম। আর তুমি আমাকে ছেড়ে দিলে কিসের জন্য? আচ্ছা, এখন ছেড়ে দিলাম, তার কারণ হচ্ছে আমরা নিচে যাব, তার জন্য ছেড়ে দিলাম। আর এখন আমাদের নিচে যাওয়া উচিত। এখন যেতে ইচ্ছে করতেছে না। দেখতে পারতেছেন না আবহাওয়াটা কত সুন্দর? এখন না গেলে হয় না?
আমি তো জানি এখন আবহাওয়াটা অনেক সুন্দর, কিন্তু এখন যেতে হবে কারণ প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মেহমানরা হয়তো বেরিয়ে পড়বে, এরকম এক অবস্থা হয়েছে। আমরা এখন গিয়ে তাদেরকে বিদায় দিয়ে তারপরে রাত্রে আবার উঠবো। আচ্ছা চলেন তাহলে। এখন হয়তো আমার বাসার মেহমানেরা চলে যাবে, তাদের সাথে একটু সাক্ষাৎ করে নিতে হবে। কতদিন পর যে তাদের সাথে দেখা হবে নিজেও তো জানি না। যখন তোমার ওই কথাগুলো মনে পড়বে বা কারোর সাথে দেখা করতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি নিয়ে যাব, সমস্যা নেই। আপনি এত ভালো মানুষ কেন বলুন তো? আর আমার সবকিছুতে এত সাপোর্ট দিচ্ছেন, ব্যাপার কি? একজন স্বামী হিসেবে যেটা আমার কর্তব্য, তোমার সাথে যা করা উচিত আমি সেটাই করতেছি। এর থেকে অতিরিক্ত কোনো কিছু করতেছি না। আমি একজন আদর্শ স্বামী হতে চাই। হয়েছে, এখন আর ন্যাকামি করতে হবে না। এখন চলেন নিচে যাই, না হলে আবার সমস্যা হয়ে দাঁড়াবে। আর আপনার গুণধর যে ভাই যে কি করলো। এখানে আবার আমার ভাইকে টেনে নিয়ে আসতেছে কিসের জন্য? আমার ভাইকে আমার ভাইয়ার জায়গায় থাকতে দাও না। আপনি সেটা মোটেও বুঝতে পারবেন না, আর আপনার বোঝার ক্ষমতা এখন পর্যন্ত হয়নি। আপনি এসব নিয়ে কথা বলবেন না। এখন চলেন, আমাকে কোলে করে নিয়ে যাবে আবার। আবার কোলে করে নিয়ে যেতে হবে আপনাকে? আমি এখন আমার কথা শুনে আশিক মনে হয় আকাশ থেকে পড়লো, এরকম একটা মনোভাব করে আমার দিকে তাকিয়ে রইলো। আমি বুঝতে পারলাম না এইভাবে অবাক হওয়ার কি আছে। আমি কোনো কিছু না বলায় আশিকের দিকে তাকিয়ে রইলাম, আর আশিক আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম না আশিক এইভাবে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কেন। আমি চুপচাপ আশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বুঝতে পারতেছি না আমার এরকম হচ্ছে কেন। আমি তো বুঝতে পারতেছি না এরকম হয়ে যাচ্ছে কেন। আশিক কোনো কথা না বলে দুষ্টুমি একটা চাহনি দিয়ে আমাকে কোলে তুলে নিল আর আমার পেটে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আশিকের হাসির মতলবটা এখন বুঝতে পারলাম। আমি চিমটি কাটতে লাগলাম, কিন্তু আশিক সেদিকে তোয়াক্কা না করে সেম ভাবে ধরে আছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ সেখানে স্থির হয়ে রইলাম। চুপচাপ আশিক আমাকে নিচে নিয়ে আসলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার লজ্জা লাগছে, কারণ আমি ভেবেছিলাম হয়তো নামিয়ে দিবে, কিন্তু সেটা না দিয়ে সবার সামনে নিয়ে এসে নামিয়ে দিল। তারপর আমার দেবরজি আমার দিকে তাকিয়ে একটু চোখ মেরে দিল। তার মানে সে আমার বোনের সাথে কোনো কিছু গন্ডগোল করেছে, এটাই বোঝাচ্ছে আমাকে। কিন্তু আমি এখন কিছু বলতে পারতেছি না। এখন তাকে শায়েস্তা করতে পারবো না। আগে মেহমানরা চলে যাক, তারপর তাকে শায়েস্তা করব। আমি তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলাম, সে যেন আর কখনো আমার বোনের পাশে না যায় সেজন্য। কিন্তু সে হেসে উড়িয়ে দিল। আমার প্রচুর মেজাজ গরম হচ্ছে। আমার বোন কিছু বুঝে না এইসব বিষয়ে। কি করতেছো এসব তুমি? বুঝতেছি না। আর তোমাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? সবার সাথে কথা বলা শেষ করো। কই, আমি তো ঠিক আছি। আর হ্যাঁ, সবার সাথে তো কথা বলতেছি। আর তুমি কি করতেছো? তুমি যাও গিয়ে তোমার মেহমানদের সাথে। আরে না, আমার সাথে আসো, আগে আমার বাসায় মেহমানদেরকে বিদায় দিয়ে আসি। আমি সেটাই তো বলতে চাচ্ছি, কিন্তু তুমি এভাবে ওইদিকে তাকিয়ে কি দেখতেছো বুঝতেছি না। এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছে। হয়েছে, এখন আর এসব নিয়ে চিল্লাচিল্লি করতে হবে না। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো এখন। এখন কি তুমি আমার সাথে ঝগড়া করবে নাকি বুঝতে পারতেছি না। এত ঝগড়া করার মুড আসে কোথা থেকে তোমার? হয়েছে, এখনো ঝগড়া করতে পারবো না। চলো তো, এখন মাথা গরম করতেছে। এমনিতেই এত গেঞ্জাম শুনতে ইচ্ছে করে না। আমার মনে হয় শুনতে ইচ্ছে করে তুমি যেভাবে বলতেছো। এখন চলো সবাইকে বিদায় দিয়ে আসি, পরিবেশটা শান্তশিষ্ট করে নিই আগে। আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি সব সময় মেয়ে মানুষদের মতো সব সময় আমার সাথে ঝগড়া করো কি জন্য? এবার তুমি যাবে নাকি যাবে না সেটা বলো। আমি গেলাম, তাহলে তুমি থাকো। তারপর আশিক আমার সাথে কোনো কথা বললো না। সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আর আশিক কেমন জানি একটু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাই আর কোনো কথা হলো না। এখন যদি এখানেই দাঁড়িয়ে থাকি তাহলে আরো ঝামেলা হবে। আশিককে দেখে বোঝা যাচ্ছে আমি আশিকের সাথে এমনিতেই মজা করি, সেটা ঠিক আছে, কিন্তু সব সময় তো একটা মানুষের মুড এক থাকে না। তাই চুপ হয়ে গেলাম। আশিককে আমার সঙ্গে করে নিয়ে গিয়ে আমার যত মেহমান ছিল সবাইকে বিদায় দিয়ে তারপর চলে আসলাম। তারপর আশিক আমার হাত ধরে সবার সামনে নিয়ে গিয়ে আমাকে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমি সবাইকে বিদায় জানিয়ে দিলাম। তারপর আমি আমার শাশুড়ি মায়ের কাছে চলে আসলাম। আমার শাশুড়ি মার সাথে কথা বললাম। আমার শাশুড়ি মা আমাকে দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে অনেক ক্লান্ত, আর তার ছেলেও অনেক ক্লান্ত। তারপর তিনি আমাদের দুজনকে বলল যে রুমে গিয়ে রেস্ট করতে। আর কে কি বলে সেটা দেখার সময় নেই, কারণ আমাদের নাকি অনেক ক্লান্ত লাগতেছে বাহির থেকে দেখতেও। তাই তিনি আমাদেরকে রুমে যেতে বলল। আমরা দুজনে কোনো কথা বললাম না সেখানে। তারপর চুপচাপ দুজনেই রুমের ভেতরে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগতেছে। আশিক এসে রুমের বিছানায় উপর শুয়ে পড়লো।
আর আমিও তার পাশে শুয়ে পড়লাম। রাগী রাজকন্যা, আপনার এত দেমাগ কেন? আমার সাথে কথা বলা যায় না? আপনার মতন কাজের ছেলের সাথে আমি কোনো কথা বলি না। আপনাকে আমার সামনে দেখতে চাচ্ছি না, আর আপনি চলে যাবেন। একটু আগে কি করেছিলাম আপনার সাথে মনে নেই? এখন আবার আমাকে দেমাগ দেখাচ্ছেন? দেখেন, আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই, তারপরেও কেন আপনি আমার সাথে এরকম করতেছেন বিষয়টা বুঝতেছি না। আপনার বোন কেমন একটু বলবেন? আর একটু জানা দরকার ছিল, আমি বাড়ির কাজের লোক, জানা দরকার ছিল, তাই না? আপনাকে জানতে হবে না, আমার বোন যেমন তেমন থাকবে। আর আপনি যেহেতু বাড়ির কাজের লোক, আস্তে আস্তে জানতে পারবেন আমার বোন কেমন। সেটা তো দেখতেই পারতেছি, কিন্তু আপনি এত রাগী সেজন্য। আপনাকে দেখে মনে হয় না আপনার ভিতর এত রাগ আছে। আপনার তো এত কথা শোনার দরকার নেই, আর আমি যেটা বলছি সেটাই হবে। আপনি আমার সঙ্গে কখনো আসবেন না, এটা মেনে চলুন সব সময়। আমি কখনো কারো কথা শুনে চলতে পারি না, আমি আমার মতো চলতে থাকি। আর আপনার কথা শুনতে যাব কিসের জন্য? আমি এত কিছু শুনতে চাচ্ছি না, আপনাকে যেটা বলছি সেটাই করবেন। আর আপনি কখনো আমার সামনে আসার চেষ্টা করবেন না, বা আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আমিও পছন্দ করি না এসব। আপনি পছন্দ না করেন তাতে আমার কি হয়েছে? আমার যেটা পছন্দ হয় আমি সেটা করি, আর আপনার যা পছন্দ হয় না আপনি করবেন না, তার থেকে বিরত থাকবেন। আচ্ছা, আপনি এরকম কেন? বুঝতে পারছি না। আমি আপনার সাথে কথা বলছি কেন, এটাও তো আমি বুঝতে পারছি না। আমি এখন চলে যাচ্ছি, আর আপনি আমার সাথে আসবেন না। আচ্ছা তাই নাকি? আমি যদি অন্য একটা ব্যবস্থা গ্রহণ করি তাহলে হয়তো আপনি আমার সাথে কথা বলবেন, তাই না? আরে, মাথাটা গরম করবেন না, মাথা মোটা কোথাকার। আপনি আমার সাথে কথা বলছেন কিসের জন্য? আপনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে, তাই কথা বলবো। আর আপনার যদি সমস্যা হয় সেটা আপনার একান্ত, আমার না। দেখেন, আমি যেমন ভালো মেয়ে, তেমন আমার খারাপ ব্যবহারও আছে। আমি চাই না সেটা আপনাকে দেখাতে এই বিয়ে বাড়িতে। আমার যেহেতু বোনের বিয়ে, তাই আমি আপনাকে কিছু বলতেছি না, মান সম্মান রক্ষার খাতিরে। আপনি চাইলে সবকিছু করতে পারেন, সমস্যা নেই। আমি আপনাকে কিছু বলবো না। আপনার যত রাগ আছে, যত অভিমান আছে, সবকিছু আমাকে দেখাতে পারেন। আপনি কে? আপনাকে আমি এসব দেখাতে যাব? কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমাকে জ্বালানোর প্রচেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি রাগী মেয়েকে একদম ভালো লাগে, কারণ তাদেরকে জ্বালাতন করতে অনেক ভালো লাগে। আমার লাইফেও কোনো মেয়েকে পাত্তা দেওয়া হয়নি বা পাত্তা দেয়নি, কিন্তু আপনাকে যেহেতু পাত্তা দিছি, এর একটা বিহিত করেই ছাড়বো। আপনি হাসালেন আমাকে। আপনি মেয়েদেরকে পাত্তা দেন না? চেহারাটা আয়নায় নিজেকে একবারও দেখেছেন ভালো মতন? আমি ভালো করে জানি আমি দেখতে ভালো না, তার জন্যই তো আমি মেয়েদেরকে পাত্তা দেই না, যাতে করে খারাপ ছেলের উপর নজর না দেয়। আপনার চাপাবাজি কি আপনি বন্ধ করবেন, আর আমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিবেন? নাকি আমি আমার আপুকে জানাতে বাধ্য হব? কেন আপনার আপুকে জানাতে যাবেন কিসের জন্য? আপনার জিজু কি হলো, তাকে জানাবেন না এবার? আপনার সাথে আমার কথা বলার ভুল হয়েছে, আমি এখন যাচ্ছি। আর আপনি দয়া করে আমার পিছু আসবেন না, তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করতে বাধ্য হব, আর আপনাকে গণধোলাই খাওয়াতেও বাধ্য হব। তারপর আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসলাম, কারণ এখন বাড়াবাড়ি করা ঠিক হবে না। মেয়েটাকে হালকা পাতলা একটু পটিয়ে নিয়েছি, আর মেয়েটার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমি, তাই এখন সে আমাকে বারবার লক্ষ্য করবে। আমি কোথায় যাই, কি করি না করি, তার জন্য এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। তাই চুপচাপ আমি সরে আসলাম। মেয়েটা আমার দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর বাসার ভেতর চলে গেল। তারপর আমি আর কোনো কিছু করলাম না, চুপচাপ মেয়েটাকে ফলো করতে লাগলাম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, ভাইয়া আর ভাবি গেল কোথায়, দেখা যাচ্ছে না কেন। তারা কোথায় চলে গেল? আবার হয়তো ক্লান্ত, তার জন্য হয়তো রুমে গিয়েছে। থাক, এখন আর এসব নিয়ে টেনশন করে কোনো কাজ হবে না। আর ভাইয়া ভাবি হয়তো ফ্রেশ হচ্ছে, এখন হোক, পরে গিয়ে তাদের সাথে আড্ডা দেবো। চলো এখন একটু বাইরে যেতে হবে, অনেকক্ষণ থেকে রুমের ভিতরে আছি। এখন বাইরে গিয়ে দেখি কি অবস্থা, সবাই চলে গিয়েছে নাকি এখনো আছে। তুমি গিয়ে দেখে আসো, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমার এখন রেস্ট নেওয়া উচিত। তুমি যদি বাইরে যেতে চাও যেতে পারো, আমি এখন কোথাও যাচ্ছি না। দেখো বাইরে চলো, দেখবে তোমার ভালো লাগবে। এখন যদি সব সময় রুমের ভেতর থাকো তাহলে একদম ভালো লাগবে না। তখন থেকে তো রুমের বাহিরেই আছে, তাই না? এখন রুমের ভেতরে থাকি, তারপর দেখি কি হয়। তেমন কোনো কিচ্ছু হবে না, কিন্তু তুমি এখন আমার সাথে বাইরে যাবে। দুজনে একসাথে বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি, দেখবে যে সবাই আমাদেরকে দেখবে।
আর আমাদের ভালো লাগবে। এখন বুঝতে পেরেছি আপনার মতলবটা কি। এতক্ষণ ন্যাকামি না করে বলতে পারতেন যে আপনার সাথে হাঁটতে হবে। খুঁজে নিয়েছো যখন, এখন চলো, আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না এটা নিয়ে। আমি বুঝতে পেরেছি তো, এত ন্যাকামি করার কিছু নেই। একটু ওয়েট করেন, আমি বাথরুম থেকে এসে তারপর বাইরে যাচ্ছি। আপনি ততক্ষণ একটু বিছানার উপরে বসে থাকেন। এখন মনে হচ্ছে সবাই চলে গিয়েছে, এখন আর সাজুগুজু করে লাভ কি? এমনিতেই চললেই হবে, সমস্যা নেই। আমি তো থাকবো, আর কেউ তো না। আপনাকে কে বলেছে আমি সাজুগুজু করার জন্য বাথরুমে যাচ্ছি? সব সময় এক লাইন বেশি বুঝলে যা হয় আর কি। মাথা গরম করাবেন না। এখন আপনি রুমের বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি যাচ্ছি। না, আমি এখানে ঠিক আছি, বিছানার উপরে বসে আছি, তুমি যাও আর তাড়াতাড়ি চলে আসো। আর মাহিনের খবর একটু দেখে আসি, ছেলেটা কত কি করতেছে আমাদের জন্য। আর আপনি বলদের মতো আমার পেছনে পেছনে ঘুরতেছেন, তাই না? তাকে একটু সাহায্য করলেই তো হয়, তাই না? বিয়ে মনে হয় আপনি একাই করেছেন, পৃথিবীতে আর কেউ বিয়ে করেনি। হঠাৎ তুমি এরকম কথা বলতেছো, আমি কিছু বুঝতেছি না তো। বিয়ে তো আমি একা করিনি, আমার আগে কত মানুষ বিয়ে করেছে, সেটা তো আমি জানি। তোমাকে বলতে হবে সেটা? সব সময় আপনি আমার পেছনে ঘুরঘুর না করে আপনার ভাইকে একটু সাহায্য করলে তো তারও একটু উপকার হইতো, তাই না? আর মাহিন এতক্ষণে একটু রিল্যাক্স হতে পারতো, কিন্তু আপনি তো আমার পেছনে ঘুরঘুর করেন শুধু। দেখো, তোমাকে সময় দিয়ে এখন আমি দোষ করে ফেলেছি। মনে হচ্ছে যখন তোমাকে সময় দিতাম না তখন সবাই বলতো যে ছেলে বিয়ে করে বউকে সময় দেয় না, আর তুমিও বলতে যে আমাকে সময় দেয় না। তোমার পরিবার কত কি বলতো, নানা ধরনের কথা শুনতে হইতো, তাই না? এসব আপনার বাহানা, আমি বুঝতে পেরেছি তো। আর আপনি আমাকে বাহানা একদম দেখাবেন না, বুঝছেন? বুঝতে পেরেছি, ভালো কথা। এখন তাড়াতাড়ি বাথরুম থেকে চলে আসো। এতক্ষণ কথা বলতেছো, এখন বাথরুমে যাওয়ার ইচ্ছা হচ্ছে না? আপনার লজ্জা করে না? আপনি সব সময় আমার সাথে এইভাবে ঝগড়া করেন। আপনি কেমন মানুষ শুনি? আমি আসলে তোমার বিষয়টা বুঝতে পারলাম না। একটু তোমার সাথে কথা বললেই তুমি বলো ঝগড়া করি, লজ্জা করে না? মেয়ে মানুষদের মতো ঝগড়া করি, এসবকে আজে বাজে কথা বলো, বুঝি না আমি? আপনাকে কোনো কিছু বুঝতে হবে না, আপনার বেশি বুঝলে সমস্যা। এখন আমি যাচ্ছি, আর আপনি এখানে বসে থাকেন। আচ্ছা হইছে, আর কথা বলতে পারতেছি না তোমার সাথে। আমি হয়তো কয়েকদিন পর ঝগড়াটে হয়ে যাব তোমার সাথে থাকতে থাকতে। আমি ভালো করে জানি আপনি আমার উপর বিরক্ত হয়ে যাবেন। দেখেন কি করবেন, ডিসিশন আপনার। আমি এরকম মেনে নিতে পারলে পারেন, না পারলে নাই। আমি কি ওই বিষয়ে কোনো কিছু বলেছি? আর তুমি এত কথা বলো কিসের জন্য? যাও না প্লিজ। আর না। তারপর আমি আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি বাথরুমে চলে আসলাম। আবার বাথরুম থেকে যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। এসে দেখি আশিক এখনো বিছানার উপর পা তুলে বসে আছে। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। নতুন বউ বলে কথা, এসব একটু এখন লক্ষ্য রাখতে হবে। তারপর আমি আশিকের কাছে গিয়ে তার হাতটা ধরলাম, ধরে বাইরে যেতে লাগলাম। আশিক আমাকে দেখে অবাকের উপর অবাক হচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না। এতক্ষণ তো সে অনেক বকবক করতেছে আমার সাথে। আসলে আমি বুঝতে পারি না তার সাথে কথা বলতে ধরলে এত কথা মুখ দিয়ে কেমনে বেরিয়ে আসে, আমি নিজেও জানি না। এর আগে তো আমি এমন ছিলাম না, কিন্তু বিয়ে হওয়ার পর কি হয়ে গেল এই মানুষটার সাথে থাকতে থাকতে আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি এত কথা বলি কেমনে? আগে তো আমার মুখ থেকে এত কথা বের হয়নি। সেটা যাই হোক, এখন তো দেখছি বাড়িটা একদম শান্তশিষ্ট হয়ে আছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হই হুল্লোড় নাই, একদম নীরব হয়ে আছে বাড়িটা। আর এত বড় বাড়ি এখন ফাঁকা ফাঁকা লাগতেছে। এতক্ষণ মানুষ ছিল, বিরক্ত লাগতেছিল, কিন্তু এখন তো একদম ভুতুরের মতো লাগতেছে। বাড়িটা নির্জন মনে হচ্ছে, জনমানব শূন্য। কিন্তু এই লোকটা আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে? বাড়িটা তো একদম খালি পড়ে আছে, এখন আবার আমাকে কোথায় নিয়ে যাবে? মতলব কি তার? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই সন্ধ্যার সময়? আর আপনাদের বাসায় এরকম এখন মানুষ নেই কেন? সবাই কোথায় চলে গেল? এখন মনে হয় সবাই অনেক ক্লান্ত, তার জন্য সবাই রেস্ট করার জন্য রুমের ভেতরে গিয়ে শুয়ে আছে। একটু পরে সবাই বেরিয়ে আসবে, তখন দেখবে। এখন তাহলে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই সন্ধ্যার সময় যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে বুঝতে পারতেছি না। আপনার মতলব কি? এত কথা বলো কিসের জন্য? যেটা করতেছি করতে দাও, আর তুমি আমার সাথে সাথে আসো, তাহলেই তো হয়। আজব কাহিনী, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা না বলে আপনি আবার উল্টো আমাকে রাগ দেখাচ্ছেন, ব্যাপার কি? আমি বুঝতে পারতেছি না আমি তোমাকে কখন রাগ দেখালাম? আমি তো স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলতেছি, তাই না? আমি বুঝতে পারি না, আপনার সাথে কথা বলতে গেলেই আপনি ঝগড়া লাগিয়ে দেন কিসের জন্য? সেটাই তো বুঝতে পারি না আমি। আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলতেছেন না কেন? আমি বুঝতে পারতেছি না, আমি নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলে আসো, সমস্যা কি? গেলে তো দেখতে পারবে, তাই না? না গিয়ে কিভাবে তুমি আমাকে জিজ্ঞেস করো? আসো আমার সাথে, তারপর দেখতে পারবে। আচ্ছা হয়েছে, আর কথা বাড়াতে চাচ্ছি না। এখন যেখানে নিয়ে যাচ্ছেন নিয়ে চলেন আমাকে। আমি এই যে মুখে কস্টেপ লাগিয়ে দিলাম, আর কোনো কথা বলবো না আপনার সাথে। আর আপনি এখন যদি আমাকে এই শহরের বাইরেও নিয়ে যান, আমি যাব,
আর কোনো কথা বলতেছি না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে গন্তব্যস্থলে নিয়ে না যাচ্ছেন। আমি বুঝতে পারতেছি না আজকে আপনার কি হয়ে গেল। আপনার বাসার মেহমানরা চলে যাচ্ছে, আপনি যাচ্ছেন না কেন? সেটা আপনাকে বলতে হবে আমি যাচ্ছি না কিসের জন্য। আর এটা আমার জিজুর বাসা, আমি যাব কি যাব না সেটা একান্তই আমার ব্যাপার, আপনাকে বলতে হবে? আমি তো সেটা ভালো করে জানি, এটা আপনার জিজুর বাসা, কিন্তু আপনাকে আমি তো জিজ্ঞেস করতে পারি আপনি যাচ্ছেন না কিসের জন্য। আপনাকে কি তার কৈফিয়ত দিতে হবে আমাকে? বুঝতে পারছি না আপনি আমার সাথে এরকম ভাবে আচরণ করছেন কিসের জন্য। আর আপনাকে না বলছি আমার সামনে আসবেন না কখনো। আমি তো চেয়েছিলাম আপনার সামনে আর কখনো আসবো না, কিন্তু আপনাকে দেখলাম এখানে দাঁড়িয়ে আছেন, তাই কথা বলতে চলে আসলাম কেন জানি। সেটা তো বুঝতে পারছি আপনি আমার সঙ্গে কি করতে চাচ্ছেন, আর আপনার মত কখনো পূরণ হবে না। আমি এক্ষুনি আপনার নামে বিচার দিব। আমি বুঝতে পারলাম না, আপনার জিজুকে আপনি বিচার দিলেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কি। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। এখন আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। এখন আমার বাসার লোকজন যদি দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে। আর আপনি একজন কাজের লোক হয়ে আমার সাথে কথা বলার এত বড় স্পর্ধা পান কি করে বারবার? সেটা তো আমি একজন কাজের লোক হয়ে এত বড় স্পর্ধা পাই কি করে, সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমার মনকে কেন জানি আমি কন্ট্রোল করতে পারি না। আমার মনকে বোঝাতে হবে, কারণ আমি একজন কাজের মানুষ। এখন আপনি বুঝতে পারছেন না আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আর আপনি এখন এখান থেকে চলে যাবেন, এটাই হচ্ছে বড় কথা। আর যদি আপনাকে আমার চোখের সামনে দেখি তাহলে কিন্তু খবর খারাপ আছে, বলে দিচ্ছি। কখনোই আপনাকে আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। আরে আস্তে কথা বলেন, এত জোরে জোরে কথা বলতে হয় কিসের জন্য? এক নিঃশ্বাসে এতগুলো কথা বললে তো সমস্যা হয়ে দাঁড়িয়ে, তাই না? সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমার কি হবে না হবে সেটা আমি দেখব, আর আমার ফ্যামিলি দেখবে। আপনাকে দেখতে হবে না। আমি এখন আপনাকে দু চোখের সামনে দেখতে চাই না। কি আর করার, আপনি যেহেতু বলছেন তাহলে তো আমাকে চলে যেতে হবে এখান থেকে। আর আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, মাথায় রাখবেন। আমি বলছি তো। আর আপনি আমার সামনে কখনো আসবেন না। আর যদি আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার খবর খারাপ আছে, তখন আপনি আমার খারাপ রূপটা দেখবেন। তাই নাকি? আপনার আবার অন্যরকম একটা রূপ আছে, সেটা তো তাহলে দেখতেই হয় আমাকে। আর সেটা খুব তাড়াতাড়ি দেখতে যাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি আপনার সাথে আমার দেখা হচ্ছে আবার। আপনি ভুল করেও আবার আমার সাথে দেখা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, বলে দিচ্ছি। সেটা সময় বলে দিবে কি হয় না হয়। এখন আমি যাচ্ছি, টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর দেখা না হওয়া পর্যন্ত নিজের মাথাটা ঠান্ডা রাখবেন। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। আর দেখলাম মেয়েটা অনেক রেগে আগুন হয়ে গেল। আমার তাতে কি, আমি তো তাকে জ্বালাতন করার জন্য অল টাইম প্রস্তুত থাকবো। আর আমি তো তাকে ভালোভাবে চিনি, সে কে আর সে তো আমাকে চেনে না এখন পর্যন্ত। আমি কে, তাতে আমার কি হয়েছে? আমার মতো আমি চালিয়ে যাব। আর আমার বন্ধুগুলো কোথায় চলে গেল, আমাকে এখানে একা রেখে, বুঝতে পারতেছি না তো। তাদেরকে দেখতে পাচ্তেছি না কেন? ক্লান্ত নাকি সবাই? এখন আমি এখানে থেকে কি করব? গিয়ে দেখি ভিতরে তারা কি করতেছে। তারপর আমি আমার রুমে এসে দেখি আমার বন্ধুরা আমার রুমের অবস্থা খুবই খারাপ করে দিয়ে সেখানে শুয়ে আছে আর ঘুমিয়ে আছে। সবার অবস্থা অনেক খারাপ, কারণ আজকে অনেক ক্লান্ত, সবাই অনেক কাজ করছি। আমি অনেক ক্লান্ত, কিন্তু আমি এখন ঘুমাবো কোথায়? আমার তো ঘুমানোর জায়গা নেই। আমাদের গেস্ট রুমটা আছে, সেখানে গিয়ে দেখি ঘুমাতে হবে। এখন না হলে নিজেকে ঠিক রাখতে পারবো না। একটু ঘুমিয়ে নেই, পরে দেখা যাবে। সবার সাথে কথা বললে নেওয়া যাবে, কিন্তু আপাতত নিজের ঘুমটা খুব বেশি করে দেবো। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ মানুষটার সাথে যেতে লাগলাম। আর একটু পর দেখলাম সে আমাকে বাসার এক সাইডে নিয়ে যাচ্ছে। এইদিকে আবার কি, বাসার ভেতরে শুধু রহস্য আর রহস্য, আমি বুঝতে পারি না। যাই হোক, এত বুঝে কোনো কাজ নেই। এখন তিনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই দেখতে থাকি। বেশি বকবক করলে আবার ঝামেলা, এত ঝগড়া করা আমার পক্ষে সম্ভব না। তারপর দেখলাম যে লোকটা আমাকে একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। আমি বুঝলাম না, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে, সেটা আমি বুঝতে পারতেছি না। আর আমি এই জিনিস বুঝতে পারতেছি না আমার মাঝে এত পরিবর্তন হচ্ছে কিভাবে দিন দিন, সেটাই ভেবে পাচ্ছি না। আমি নিজেই বুঝতে পারতেছি না আমার মাঝে এত পরিবর্তন চলে আসতেছে। আমি কেমন যেন হয়ে যাচ্ছি দিন দিন, বুঝতে পারতেছি না। আগে তো আমি এরকম ছিলাম না, এত কথা বলতে পারতাম না বা এত
চাঞ্চল্যকর আমি ছিলাম না। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন এটা বুঝলাম না তো। আর আমি সবসময় নিজের মাঝে কেন নিজেকে খুঁজে পাচ্ছি না, বুঝতে পারতেছি না। আমি আগের আমিটাকে হারিয়ে ফেলেছি আপনার জন্য। আমি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। আসলে আপনি কি আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবেন নাকি বুঝতেছি না। আপনি কি আমাকে এই কথাগুলো বলার জন্য এই সন্ধ্যার সময় আমাকে এখানে নিয়ে এসেছেন, তাই না? আমি সেটা ভালো করেই বুঝতে পারতেছি। আর আমার এখন ঝগড়া করতে ইচ্ছে করতেছে না। প্লিজ আপনি আমাকে রেখে আসেন রুমে। আমি বুঝতে পারছি না এখন আমার কি বলা উচিত। আপনি সবসময় একটু বেশি বোঝেন, তার জন্য এত সমস্যা হয় আমাদের মাঝে। আর আপনি যদি একটু নিজে থেকে আমার মনকে বোঝার চেষ্টা করতেন তাহলে হয়তো আমাদের মাঝে এত সমস্যা হইতো না। এখানে আবার আমার কি দোষ? আমি কি করলাম? আপনি তো আমাকে বাইরে নিয়ে আসলেন আর আপনি আমাকে ছাড়িয়ে দিচ্ছেন তখন থেকে। আমি তো চুপচাপ মেনে নিচ্ছি, তাই না? মেনে নিচ্ছ নাকি কি করতেছো সেটা তো আমি দেখতে পাচ্ছি। আর তোমার এত কথা বলতে হবে না। তুমি আগে যেমন চুপচাপ থাকতে আমার সামনে, এখনো তেমন চুপচাপ থাকবে। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমি কি ভুল করলাম যার জন্য আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন? আর আমি মোটেও এটা বিশ্বাস করতে পারতেছি না যে আপনার রাগ আছে। আসলে আমি তোমাকে রাগ দেখাতে চাই না, তোমাকে স্বাধীনতা দিতে চাচ্ছি। কিন্তু তুমি সেই স্বাধীনতা পেয়ে যদি আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে তোমাকে স্বাধীনতা দেওয়া যাবে না। আমি আবার কি করলাম? আমাকে এভাবে বকা দিচ্ছেন কেন? আমি কিন্তু কান্না করব এখন। আমি কিন্তু বকা শুনতে পারি না। এখন তো কান্না করা ছাড়া কিছু করতে পারবে না, সেটা আমি ভালো করে জানি। তাই তোমাকে এখন কান্না করতে হবে না। সামনে তাকালে দেখবে কি সুন্দর একটা আকাশ আর তার মাঝখানে একটা চাঁদ। সেটাই তো, কি সুন্দর আকাশ আর তারাগুলো জ্বলজ্বল করতেছে আর এক ফালি চাঁদ। অসাধারণ দেখা যাচ্ছে আজকের সন্ধ্যাটা, এত সুন্দর। আমি তো আকাশের দিকে তাকাইনি একেবারের জন্য। আর আমি চাঁদ দেখার জন্য কত কান্না করেছিলাম যে আমি ছাদে যাব, কিন্তু আম্মু আমাকে সব সময় বারণ করতো যে ছাদে গেলে নাকি আমাকে ভূতে ধরবে। তার জন্য কখনো নিজের ইচ্ছাগুলো পূরণ করা হয়নি। কিন্তু আমি মানুষটার সাথে নিজের অজান্তেই এত খারাপ ব্যবহার করে ফেলেছি। লোকটা সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু আমি সব সময় লোকটাকে ভুল ভাবি। আর যত কাহিনী করি তার সাথে একটুও বোঝার চেষ্টা করি না। একটু স্বাধীনতা পেয়েছি আমি, সেটার জন্য এখন আমি নিজেই বুঝতে পারতেছি, নিজেকে নিজেই রিয়েলাইজ করতে পারতেছি। এখন আমাকে আগের মতো বুঝতে হবে, সব কিছু বুঝে শুনে তারপর কথা বলতে হবে। তার আগে কথা বলা যাবে না। এখন আমাকে সব কিছু বুঝে শুনে তারপর সেই পরিপ্রেক্ষিতে কথার উত্তর দিতে হবে। হলো, এখন আবার চুপ হয়ে গেলে কিসের জন্য? এখন তো মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না, সমস্যা হচ্ছে? আমার আবার কিসের সমস্যা থাকবে? আমার কোনো সমস্যা নেই এখানে, কিন্তু আপনি আমাকে এখানে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য নিয়ে এসেছেন আর আমি উল্টো আপনার সাথে ঝগড়া করতেছি। সমস্যা নেই, ছোট বাচ্চা। তুই যখন একটু বুঝতে শিখবে তখন হয়তো এইভাবে বাচ্চামি করবে না। এখনো বয়স হয়নি তোমার এসব বোঝার। দেখেন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আপনি আমাকে ছোট বাচ্চা বলতে পারেন না। আর আমি মোটেও ছোট বাচ্চা না। আমার মতো আমার বোঝার ক্ষমতা আছে, বয়স হয়েছে। এটা তোমার আচার আচরণ দেখলেই বোঝা যায় তোমার বোঝার ক্ষমতা রয়েছে নাকি বয়স হয়েছে, সেটা তো আমি বুঝতেই পারতেছি। আপনি ভুল করেও আমাকে ছোট বাচ্চা বলবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর আমি মোটেও ছোট বাচ্চা না। মানে আমাকে চাঁদ দেখাতে নিয়ে এসেছেন আর আমি চাঁদ দেখবো, এখন আমাকে ডিস্টার্ব করবেন না। আমি ভালো করে জানি ছোট বাচ্চাদের একটু বিগড়ে দিলে তারা অনেকটা কান্না করে, তাই আমি আপনাকে এখন কান্না করতে চাচ্ছি না। আপনি চাঁদ দেখেন, আমি গেলাম এখান থেকে, নাকি আপনি চাঁদ দেখে চলে আসেন। একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমার ভয় লাগে না বুঝি? আর আপনি আমাকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে রাখেন আর আমি আপনার কাঁধে মাথা রেখে চাঁদটা উপভোগ করি। আমার কাজ আছে, আমি যাচ্ছি। তুমি দেখে আসো। আমি এখানে থাকলে আমার সাথে আবার তুমি ঝগড়া করবে, আমি ভালো করে জানি। তোমার মুড নষ্ট করতে চাই না আমি। একদম ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু বারবার আমার সাথে এরকম করতে পারেন না আপনি। সব সময় আমার সাথে ঝগড়া করতে আপনার ভালো লাগে, তাই না? কান্না করছো কিসের জন্য বুঝতে পারতেছি না তো। এত কান্না করার কি আছে? আমি তো এমনি মজা করলাম তোমার সাথে। আমি ভালো করে জানি আপনি একটু আমার সাথে মজা করেননি, আর আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো আপনার সামনে বায়না ধরবো না, আর কখনো আপনার সাথে মজা করব না, আর কখনো আপনার সাথে আমি বেশি কথা বলবো না। আরে পাগলি, তুমি তো দেখি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। এই যে কান ধরে বলতেছি, আর কখনো
তোমাকে রাগ করে কোনো কিছু বলবো না, বা তোমার মন খারাপ করার মতো কোনো কিছু বলবো না। আপনাকে এইভাবে যদি ছেড়ে দেই তাহলে আপনার মনে থাকবে না। আপনি নিজের কান নিজের হাত দিয়ে ধরে উঠা বসা করেন 10 বার, তারপর আমি মাফ করব। আমি এটা করতে পারবো না, আমার অবস্থা খুব খারাপ। এখন এই প্যান্ট পরে আমি ওঠা বসা করতে পারবো না। আপনাকে পারতে হবে, না হলে কিন্তু আমি এবার কান্না করব, আর কান্না করতে করতে গিয়ে আমি আমার শাশুড়ি আম্মুকে সব বিচার দিয়ে দিব যে আপনি আমাকে বকা দিয়েছেন আর আমাকে মারতে চেয়েছেন। এসব আমি কখন করলাম, বা আমি আমার মুখ দিয়ে এসব কথা কখন বললাম? তুমি মিথ্যা কথা বলতে পারো না। তাহলে আমি এখন যেটা বলতেছি সেটাই করেন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর যদি না করেন তাহলে কিন্তু আমি বিচার দিব, এই কথাটা মাথায় রাখবেন। পর আশিক আর কোনো কিছু সুযোগ পেল না আমাকে, কারণ যদি একটু বেশি বলতো তাহলে আমি কান্না করে দিতাম, কারণ আমি নিজেও জানি না কেন কান্না করতাম। আমার চোখ দিয়ে কেন জানি পানি টলমল করতেছে। আর একটু যদি আশিক আমাকে বকা দিত হয়তো আমি কান্না করে দিতাম। আমি নিজেকে কন্ট্রোল করতে চেয়েছিলাম যে আমি কেন কান্না করব তার কথায়, কিন্তু আমি কেমন জানি নিজের মনকে মানাতে পারতেছি না। আমি বুঝতেছি না আমার কি হয়ে যাচ্ছে দিন দিন। তারপর আশিক কান ধরে উঠা বসা করা শুরু করে দিল। হঠাৎ করে দেখলাম যে সে ফ্লোরে শুয়ে পড়লো। আমার মনের ভিতরে এটা কি হচ্ছে? আমি কেন ওই মেয়েটাকে নিয়ে ভাবতেছি? আমি বুঝতেছি না। আমার তো এরকম হওয়া উচিত না, কারণ আমি কেন ওই মেয়েটাকে নিয়ে ভাববো? আমার তো এখন পড়াশোনা করা উচিত। আর এসব আলতু ফালতু চিন্তা কেন আমার মাথায় আসতেছে আমি বুঝতেছি না। কেন বারবার মেয়েটার জন্য আমার মন ছটফট করতেছে? কেন তার সাথে কথা বলার জন্য আমার মন উত্থাল পাতাল করতেছে? আমি বুঝতেছি না। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমাকে সংযমে থাকতে হবে, এটা ঠিক না। নিজের মনকে যতই বুঝাইতেছি ততই আরো আমার মনটা ভেঙে যাচ্ছে। বুঝতেছি না। আমি আমার রুমের ভিতর থাকতে পারলাম না। আমি চলে আসলাম বাইরে। এসে দেখি মেয়েটা কোথাও নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শুরু করে দিলাম, কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? আর মেয়েটার সাথে বাড়িতে যে মেহমান আসছিল তারা চলে গিয়েছে। এখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আর মেয়েটা তো আজকে যাবে না বলেছিল। তার মানে আমাদের বাসায় যে কোনো এক জায়গায় আছে। আর এত বড় বাড়ি, এখন আমি কোথায় খুঁজবো? দেখি তাও খুঁজে পাই কিনা। তারপর আমি তন্ন তন্ন করে পুরো বাড়ি খোঁজা শুরু করে দিলাম। গিয়ে দেখলাম যে সেই মেয়েটা আমাদের বাসার ফুল বাগানে বসে আছে। বুঝলাম না এখানে একা একা বসে থাকার কারণ কি। মেয়েটা কি মন খারাপ নাকি কি বুঝতেছি না। মন খারাপ যদি থাকতো তাহলে নিশ্চয়ই বাসা চলে যেত, কিন্তু এখানে একা কি করতেছে? কি হলো, আপনি এখানে একা কি করেন? আপনার কি মন খারাপ? আপনি এখানে একা বসে আছেন যে, ব্যাপার কি? আপনাকে কি একবারের জন্য বলেছি আমার সামনে এসে আমার সাথে কথা বলুন? আর আপনাকে আমি কতবার বারণ করেছি যে আপনি আমার সামনে আসবেন না, কিন্তু তারপরেও আপনি আমার কথা শুনেন না। কিসের জন্য বুঝতে পারি না। আপনি কেন সব সময় আমাকে ডিস্টার্ব করেন? কি পান আমাকে ডিস্টার্ব করে? আপনি কি আমাকে ডিস্টার্ব করে নিজেকে খুশি রাখেন না? আমি খেলনার জিনিস যে আমাকে নিয়ে সব সময় খেলা করেন আপনি? আমি এখানে কি করলাম? এত রাগ দেখাচ্ছেন কেন বুঝতেছি না। আমি তো শুধু জিজ্ঞাসা করলাম, আর আপনি এত খেপে যাচ্ছেন। আপনি আবার আমার সাথে কথা বলছেন? আপনি এখন এখান থেকে চলে যাবেন। আমি এখানে একা আছি শুধু আপনার হাত থেকে বেঁচে থাকার জন্য। বাড়ির ভেতর গেলে আপনার যন্ত্রণা, আর আমি এখানে একটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর আপনি এখানে এসে আমাকে আবার ডিস্টার্ব করছেন কেন? তাহলে কি আমি ধরে নিতে পারি আপনার মন খারাপের কারণ আমি আপনাকে সবসময় ডিস্টার্ব করি, তাই তো? যদি সেটা মনে করেন তাহলে সেটাই, কারণ আপনার জন্য আমি কোনো জায়গায় ঠিক মতন থাকতে পারছি। সব সময় আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন বলুন তো? আমি কানে ধরে মাপ চাচ্ছি, আর আপনার সামনে কখনো আসবো না, আর আপনাকে কখনো ডিস্টার্ব পর্যন্ত করব না। আচ্ছা থাকেন, আপনি ভালো থাকবেন, আর আমি আপনাকে ডিস্টার্ব করতেছি না। সেটাই ভালো হবে। আপনি এখান থেকে চলে যান, আমাকে একা থাকতে দেন। আমি পরিবেশটাও উপভোগ করতে চাই। কত সুন্দর একটা পরিবেশ, আর আপনি এসে আমার মুডটা নষ্ট করে দিলেন। এখন এখান থেকে চলে যাবেন আপনি। কি হলো, আপনি এভাবে এখানে শুয়ে পড়লেন কিসের জন্য? ক্লান্ত লাগতেছে? আর আমাকে যখন বকা দেন তখন তো অনেক এনার্জি পাচ্ছিলেন, তাই না? হয়েছে, আমি কানে ধরে বলতেছি আর এরকম হবে না। এবার তো আমাকে মাফ করে দাও। আর এইভাবে কতক্ষণ কষ্ট করাবে আমাকে, আমার লক্ষ্মী বউ? হয়েছে, থাক, আর নাকামি করতে হবে না। এবারের মতো মাফ করে দিলাম। এখন উঠে চলুন। আর এখানে থাকতে ইচ্ছে করতেছে না, কেমন জানি লাগতেছে। আচ্ছা তাহলে চলো এখন এখান থেকে চলে যাই।
আমারও ভালো লাগতেছে না, আর পায়ে মনে হয় ব্যথা ধরবে। হঠাৎ করে এরকম করলাম তো তার জন্য। যখন যেটা হবে সেটা নিয়ে তখন ভাবা যাবে, এখন ভাবতে হবে না। দেখবেন যে কোনো কিছু হবে না, আমি আছি তো পাশে, তাই না? চলেন না একটু বাইরে ঘোরাঘুরি করে আসি। এখন আবার কোথায় যাবে তুমি? আর এখন তো সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে, এখন কোথায় যাওয়া যায় বলো? সেখানে নিয়ে যাব তোমাকে। আমরা একা যাব না তো, আমার ছোট বোন একটা এখানে আছে, আমার চাচাতো বোন, আর সেটা তো আপনার শালিকা, আর আপনার ছোট ভাই আছে, তাকে নিয়ে একটু ঘুরতে বের হবো চারজনে, সবাই একসাথে একটু মজা করে তারপর বাসায় আসবো। এখন তাহলে তো সেটা অনেক ভালো হবে। এখন তাহলে আমার রুমে গিয়ে তাদেরকে আমাদের রুমে ডাকতে দিয়ে নেই, তারপর তাদের সাথে কথা বলে একসাথে বেরিয়ে পড়ি, তাহলে দেখা যাবে ভালো হবে। আপনার সাথে কথা বলার সময় দেখি আপনি আরো কথা বলার চেষ্টা করেন। এখন চলেন তো এখানে না থেকে। আর আপনি এরকম নির্লজ্জ হয়ে যাচ্ছেন কেন দিন দিন, বুঝতেছি না তো। এখন আবার আমি কি করলাম? আমি তোমার ভাব মতিগতি কিছু বুঝতে পারি না, বিশ্বাস করো। তুমি কখন কি করো, কখন কি বলে বসো আমি ভেবে পাই না। আপনাকে আর ভেবে পাইতে হবে না, এখন চলেন। আর একটা কথা হচ্ছে না এখানে, এখন চলেন তাদের সাথে গিয়ে কথা বলি। তারপর আমি আর আশিক সেখানে এক মুহূর্ত অপেক্ষা করলাম না, চলে আসলাম আমরা আমাদের রুমে। আশিক মাহিনকে ফোন করলো আর আমি আমার ছোট বোন হীরাকে ফোন করলাম, যাতে করে তারা দুজন আমাদের রুমে তাড়াতাড়ি চলে আসে। দুজনকে বলে এখন বেরিয়ে পড়বো। তারা হয়তো দুজনেই রেডি হয়ে আছে, কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে নিব, তারপর বেরিয়ে পড়ব। আমাদের ভালোবাসা যেন সারা জীবন এইরকম থাকে, আমি সেই পরিকল্পনা করব, কারণ আমি চাই না আমাদের জীবনে কোনো খারাপ সময় চলে আসুক আর আমরা তার জন্য একে অপরের কাছে বিরক্তির কারণ হয়ে যাই। তাদেরকে ফোন করলাম কিন্তু তাদের কোনো রেসপন্স পাচ্ছি না। তারা দুজনে বলল যে যাইতেছে, কিন্তু কেউ এখন পর্যন্ত আসতেছে না। আমার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। কত করে একটু আইডিয়া বের করলাম যে একটু বাইরে ঘুরে করে আসলে ভালো লাগবে, আর আমার স্বামী তো তাদের সম্মতি জানালো, কোনো কিছু বললো না। আমি তাকে এত অত্যাচার করতেছি কিন্তু সে আমাকে সব সময় ভালোবাসা দিচ্ছে, আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, আমাকে কোনো টেরা কথা বলতেছে না। কিন্তু এদেরকে নিয়ে তো পারতেছি না, দুজনেই কোথায় চলে গেল। আমার তো মতলব ঘুরোঘুরি না, তাদেরকে একটু শায়েস্তা করতে হবে। আর মাহিন যেন আমার বোনের পেছন পেছন না ঘুরঘুর করে, তাকে সেটা বোঝাতে হবে। আমি বাহিরে দেখে আসছি তারা কোথায়, এখনো আসতেছে না, ব্যাপার কি? এদিকে তো রাত হয়ে যাচ্ছে, বেশি রাত হলে তো বের হতে দিবে না। আমি তো সেটাই ভাবতেছি, কিন্তু ওদের দুজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি? এখনো আসতেছে না, দুজনে কোথায় চলে গেল? আমি বুঝতে পারতেছি না ওরা দুজন একসাথে থাকবে কিসের জন্য। দুজন তো মনে হয় দুজনকে ভালো করে চিনে না, তাহলে একসাথে কিভাবে আছে? তুমি যেভাবে বলতেছো তোমার কথার পরিপ্রেক্ষিতে তো বোঝা যাচ্ছে তারা দুজন একসাথে আছে। সবসময় একটু বেশি বোঝেন। দুজন তো এমনিতেই পরিচিত হতেই পারে, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আপনার যদি শালিকা আর আমার যেহেতু দেবর, তার মানে তাদের মাঝে একটু কথাবার্তা হতেই পারে। আমি ভাবলাম যে তারা দুজনে মনে হয় একসাথে আসবে, তাই আপনাকে বললাম। হয়েছে, আর এখন তাদের জন্য আমরা ঝগড়া করতে চাচ্ছি না। তুমি তো সবসময় ঝগড়ার বাহানা খুঁজে বেড়াও, একটু বাহানা পাইলেই ঝগড়া শুরু করো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি সবসময় ঝগড়া করতে ভালোবাসি আর আপনাকে সবসময় জ্বালাতন করতে ভালোবাসি, আর আপনার যদি মনে হয় তাহলে আমি এটাই করতে থাকবো এখন থেকে, তাই নাকি? আমিও কিন্তু তাহলে শুরু করে দেব তোমাকে জ্বালাতন করা, তখন কিন্তু দেখবে যে আমার জ্বালাতন সহ্য করতে না পেরে বাসায় চলে গিয়েছো। তাহলে আমি এখান থেকে কি করব? আপনি যদি আমাকে অত্যাচার করেন তাহলে আমি এখানে থাকবো কিসের জন্য? আমি তাহলে তো চলে যাব, আর আমি আপনাকে অত্যাচার করলে আপনি তো কোথাও যেতে পারবেন না, কারণ এটা আপনার বাপের বাড়ি, আমার না। মহা মুশকিল, এত বড় কথা বলতে পারো তুমি, আমি সত্যি কল্পনা করতে পারিনি। আর যাই হোক, আমার কপালে যদি এইরকম একটা মেয়ে বউ থাকে তাহলে তাতেই আলহামদুলিল্লাহ। এর উপর আপনার কি একটুও রাগ হয় না? একটুও আমাকে রাগ দেখিয়ে কথা বলতে ইচ্ছে করে না? আপনার একটা ঝাড়ি দেওয়া বা একটু বকা দেওয়ার ইচ্ছে করে না আমাকে? আমি ছোট বাচ্চাদের সাথে বকাবকি করি না, আর আপনি তো এখনো ছোট বাচ্চা, তার জন্য আপনাকে আমি আর কিছু বলতে চাই না। কথা হচ্ছে যে আমি ছোট বাচ্চা না মোটেও, আর আপনি ভুলও ক্রমেও কখনো মুখে উচ্চারণ করবেন না। আর আপনার যতই রাগ হোক না কেন আমার উপর, আপনি কখনো আমাকে আপনি বলে সম্বোধন করবেন না, সবসময় তুমি বলে সম্বোধন করবেন। আমার ব্যাপারে আমি যা ইচ্ছা তাই করব, আর আমার মুখ দিয়ে যেটা খুশি সেটাই বলবো। আমি এটা নিয়ে কাউকে কৈফিয়ত দিতে পারবো না। ঝগড়া করেছি, আজ আমি আর ঝগড়া করতে পারবো না। এখন চলেন বাইরে গিয়ে দেখি হারামজাদা আর হারামজাদি কোথায় আছে।
তুলে নিয়ে আমার বাইরে চলে যাব। আপনি কি রেডি হয়ে আছেন নাকি তাদেরকে আবার তুলে নিয়ে গিয়ে বাহিরে রেডি করার জন্য বসিয়ে রাখবেন? আমি বুঝতে পারতেছি না। আপনি আগে রেডি হয়ে নেন, তারপর বাহিরে যাব। কথা কানে যায় না নাকি আবার কানের মাঝে ইনজেকশন মেরে দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে? আমি কিছু বুঝতেছি না। তুমি কি ইংলিশে কথা বলছো? আর আমার কানে কি সমস্যা হইল? আমি তো সবকিছু ঠিকঠাক শুনতে পারতেছি, তাই না? আর এখন তুমি যেভাবে কথাগুলো বলতেছো সেরকমই শুনতে পারতেছি। তাহলে আমার কানের সমস্যা হবে কিসের জন্য? একে নিয়ে না আর আমি পারি না, আমার আর সহ্য হচ্ছে না। আমি আর এত ঝগড়া করতে পারবো না, আমি পাগল হয়ে যাব। আর আপনি প্লিজ নিজের মুখটাকে বন্ধ রাখেন। আচ্ছা, তাহলে সেটাই হবে। এখন আমি আমার নিজের মুখটাকে বন্ধ রাখতে চাই, আর মুখ দিয়ে কোনো কথা বের হবে না, দেখে নিও। বলা আশিক গোমরা মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমার প্রচুর হাসি পাচ্ছে। আশিকের মুখের অবস্থা দেখে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, আমি না হেসে আর পারলাম না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, অট্ট হাসিতে ফেটে পড়লাম। আমার কাণ্ড দেখে আশিক অবাক, কারণ আমি হঠাৎ এরকম করতেছি কেন। আর আশিককে নিয়ে কি বলবো, কেমন যেন একটা লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম, না হলে আবার পরে অনেক মন খারাপ করে ফেলবে ছেলেটা। আপু আমাকে ফোন করেছিল, এখন আমি যাচ্ছি আর আপনি আমার পিছনে আসবেন না। আর আপনি যেহেতু বলেছেন যে আমাকে ডিস্টার্ব করবেন না, তাহলে এই কথাই রইল। আর আপনি আমাকে কখনোই ডিস্টার্ব করতে আসবেন না। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার আপুকে এই কথাগুলো বলার দরকার নেই। আমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কারো ডিস্টার্বের কারণ হতে চাই না। আর যদি আপনার আপু কথাগুলো শুনে তাহলে হয়তো অনেক খারাপ ভাববে। আমি চাই না আপনি এই কথাগুলো আপনার আপুর সাথে শেয়ার করেন। আচ্ছা, তাহলে সেটাই হবে। আমি আমার আপুর সাথে কথাগুলো শেয়ার করছি না এইবারের মতো, কারণ মানুষকে একবার সুযোগ দেওয়া উচিত। আর যদি এরপর আপনি না ভালো হয়ে যান, তাহলে আমি আমার আপুকে জানাতে বাধ্য হব। আচ্ছা, তাহলে এই কথাটাই রইল। যদি এখন আপনি আপনার আপুকে জানিয়ে দেন তাহলে আমার চাকরিটা থাকবে না, তখন আমাকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার পেটের জন্য অন্তত আপনার আপুকে কথাগুলো জানাবেন না, প্লিজ। আচ্ছা, যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে আপনার জন্যই বেটার হবে। আর আমি আমার আপুকে জানাচ্ছি না কথাগুলো। আর আপনি সুন্দরভাবে এখন আমার চোখের সামনে থেকে চলে যান, তাহলেই ভালো হবে। কিন্তু একটা কথা বলে যাচ্ছি যাওয়ার আগে, নিজের মনকে ভালো করার চেষ্টা করেন আর মন মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করেন। এত ছোট মন মানসিকতা নিয়ে ঘুরবেন না, কারোর সাথে কথা বলবেন না। কি বোঝাতে চাচ্ছিস তুই? আবার আমাকে অপমান করতেছিস একটা কাজের লোক হয়ে? আমি ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু আপনার সমস্যা কি বলেন তো? আপনি পুরো কথা না শুনে তার আগে কথা বলেন কিসের জন্য? আগে আমাকে পুরো কথাটা শেষ করতে দেন, তারপর আপনার যা খুশি তাই বলেন। তোর পুরো কথা শোনার সময় আমার নেই, এখন যাচ্ছি আমি। আর তুই আমার সামনে আসবি না নেক্সট টাইম, কিন্তু তোর অবস্থা খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, তাহলে আপনার যেটা ভালো হয় সেটাই করেন। আমি আর কারো পিছনে যাচ্ছি না। আর একটা কথা মাথায় রাখবেন, সময় কিন্তু আমারও আসবে একদিন। আচ্ছা, যখন তোর সময় আসবে তখন আমি তোকে দেখে নেব। আর আমার সময় কি চলে গেছে নাকি? আমার সময় আসবে, সেটা আমি পরে দেখে নেব। তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, আজকের মতো আপনার সাথে আর কোনো কথা চলতেছে না, এখন চলে যাচ্ছি। এখন আমি আর আপনি আপনার কাজ চলে যান, আমি আমার কাজে চলে যাচ্ছি। আপনি এই কথাগুলোর প্রতিশোধ নিতে পারবেন না, আমি নিব প্রতিশোধ। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। আর এত বকবক করার ইচ্ছা নেই। আসলে মানুষের নিজের পরিচয় না দিলে তাকে কতটা কিছু শুনতে হয়, আর একটা গরিব মানুষের কত কষ্ট সহ্য করতে হয়, এই কথাগুলো শুনতে হয়, সেটা আমি আজ খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারলাম। যদি আজকে এই পরিস্থিতির শিকার না হতাম তাহলে বুঝতে পারতাম না যে একটু টাকা পয়সা থাকলে তার মেয়ে বা তার ছেলে কতটা অহংকারী হয়ে যায়। কিন্তু আমাদের তো টাকা আছে, কই আমরা তো এরকম করি না। সবাই যদি আজকে গরিবদের মর্ম বুঝতে পারতো, আজকে পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। টাকা দিয়ে কিন্তু সবসময় সবকিছু হয় না, সবকিছু ঊর্ধ্বে ভালোবাসা। আমি মেয়েটাকে কোনো কিছু বললাম না, চুপচাপ সেখান থেকে একদম নিজের রুমে চলে আসলাম। এখন নিজের আসল পরিচয়ে ফিরতে হবে। এখন সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, নিজের আসল রূপটা সবার সামনে আনার। সবার সামনে বলতে ওই মেয়েটার সামনে আনার। শুধু দেখতে থাকেন কি হয়। আর প্রতিশোধটা অনেক ভয়ানক হতে চলেছে। আমি আর আশিক দুজনের রুমের ভেতরে বসেছিলাম।
হঠাৎ করে দেখলাম যে দরজায় কেউ কড়া নাড়তেছে। তার মানে তারা দুজনে চলে এসেছে। আহিন আমার ছোট বোনের পেছনে ঘুরি বাদ দিয়ে দিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে, আমার ছোট বোনকে আমি ভেতরে নিয়ে আসলাম। আমরা বসে গল্প করতেছিলাম, তখন আবারও দরজায় কড়া পড়লো। আমি আবার গিয়ে উঠে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দিয়ে দেখি মাহিন। আমি মাহিনকে দেখে চমকে গেলাম। এটা আবার কোন ধরনের সে স্টাইল নিয়েছে? কি হলো, এখানে এভাবে স্টাইল নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? আমরা একটু কথা বলতে চেয়েছিলাম তোমাকে, তার জন্য তাড়াতাড়ি ভেতরে আসো। তোমরা এখন কোথায় একটু রোমান্স করবে, তা না করে আমাদেরকে এখানে ডেকে আনতেছো কিসের জন্য? আমি তো ঠিক ছিলাম, তোমাদের আজকে ডিস্টার্ব করার দরকার ছিল আমার? সব সময় বেশি বুঝবে না, যেটা বলতেছি সেটাই করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তাই নাকি? ভালো হবে না শুনি। আর কি এমন দরকার যার জন্য এত তাড়াতাড়ি চলে আসতে বললে? আমি তো একটু বাইরে ছিলাম, তাড়াহুড়ো করে চলে আসলাম বাসায়। কি এমন ঘটনা ঘটে গেল বলো তো শুনি ভাবি। কোনো অঘটন ঘটেনি। বাসার ভেতরে তুমি কি ভেতরে আসবে নাকি বাইরে থেকেই কথা বলবে, কোনটা? আর তুমি এত বেশি বকবক করো কিসের জন্য? ভেতরে চলে আসো তাড়াতাড়ি। তুমি সরিয়ে দাঁড়িয়ে না পড়লে আমি ভিতরে যাবো কি করে? তোমাকে কিভাবে সরিয়ে দেব সেটাই তো বুঝতেছি না, তার জন্য এখানেই দাঁড়িয়ে আছি। আমি ভুল করে আবার তাকে দোষারোপ করতেছি। তারপর আমি দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। মাহিন ভেতরে আসলো। মাহিন ভেতরে গিয়ে এক সাইডে বসে পড়লো তার ভাইয়ের পাশে, আর আমি আমার বোনের পাশে গিয়ে বসে পড়লাম। তারপর আশিক বলা শুরু করে দিল, এখন আমরা বাইরে যাব। তারা দুজন শুনে অবাক হয়েছিল কিছুটা, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম। মাহিন আমার বোনের দিকে একবারও তাকিয়ে দেখলো না। সে তার মতোই আছে, মনে হচ্ছে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। তাহলে কি এদের মাঝে কোনো ঝামেলা হয়ে গেল আমার অজান্তে? এসব নিয়ে কোনো টেনশন করতে চাচ্ছি না। এখন বাইরে যাব, এটা হলো বড় কথা। এসব নিয়ে টেনশন করলে মাথাটা গরম হয়ে যাবে। এখন এসব নিয়ে পরে ভাবা যাবে। আমি পরে তাদের দুজনের সাথে কথা বলে নিব। এখন একটু বাইরে গিয়ে ঘুরোঘুরি করে আসি, মাথাটা ফ্রেশ হবে, সেটাই ভালো হবে। সারাদিন গ্যাঞ্জাম ছিল, আর ভালো লাগে না। সব সময় আমি একদম নীরব পরিবেশে ছিলাম, একদম চিল্লাচিল্লি ছিল না। আর হঠাৎ করে এরকম একটা পরিবেশে এসে অনেক ঝামেলায় পড়তে হচ্ছে আমাকে। কি কথা বলবে ভাবিজান? আর আমাকে ডেকে এনে তুমি ওইখানে কি ভাবতেছো বুঝতেছি না তো। কি কথা আছে বলো। তেমন কোনো কিছু না, আমরা একটু বাইরে যাব, কারণ এখন আমাদের রুমের ভেতর ভালো লাগতেছে না। তোমার ভাইয়া আমাকে কথাটা বলল, আমরা এখন একটু বাইরে গিয়ে সবাই মিলে ঘুরোঘুরি করে আসি, তাহলে সবার ভালো লাগবে। তোমার মাথা ঠিক আছে? যদি আম্মু জানতে পারে তাহলে আজকে আমার কপালে দুঃখ আছে, এই সন্ধ্যাবেলায় বের হতে দিবে না। আর তাও তুমি নতুন মানুষ, এই বাড়িতে কখনোই দিবে না বের হতে। তার জন্য তো সবাইকে ডাক দিয়ে নিলাম, আমরা সবাই মিলে বের হব, তখন আম্মু কিছু বলতে পারবে না। আর তুমি এভাবে ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো আছি, আমি ম্যানেজ করে নিব যদি দেখে ফেলে। তার মানে কি আমরা এখন লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাব? আম্মু যদি জানতে পারে ভাইয়া, তাহলে কিন্তু ভালো হবে না, তুমি ভালো করে জানো। আমি তো সেটা ভালো করে জানি, কিন্তু বুঝতে পারতেছি না। তোর ভাবি এখন বায়না ধরেছে, তাই যে কোনো প্রকারে হোক এখন বের হতে হবে। তোরা পরিবেশটা দেখ, আমরা বের হয়ে যাচ্ছি। আচ্ছা আমি সাহায্য করতে পারি, কিন্তু আমি এখন বাইরে যেতে পারবো না। আমার প্রচুর ঘুম ধরেছে, ক্লান্ত শরীর। তোমরা দুজনে ঘোরাঘুরি করে আসবা, তোমার শালিকা আছে তাকে নিয়ে যাও, তাহলে আমি যাব না। তোর মাথা ঠিক আছে? তুই না গেলে আমি যাব কিসের জন্য? তুই যাবি বিধায় আমি সাহস পাচ্ছি। তুই না গেলে তো আমাদের অবস্থা শেষ। তোকে যেতে হবে বাধ্যতামূলক। ভাইয়া তুমি বিয়ে করেছো, এখন তো একটু আমাকে ছেড়ে দাও, তাই না? এখন তো আর আমাকে সব জায়গায় টানাটানি করা ঠিক হবে না তোমার, তাই তো? আর তুমি যেভাবে আমাকে টানাটানি করতেছো, ভাবি দেখবে যে কয়েকদিন পর আমাদের সম্পর্কে এত ভালো মেনে নিতে পারবে না। সেটা বড় কথা নয়, এখন কথা হচ্ছে আমরা যাচ্ছি। আর যদি তুই একটা বাহানা দেখিয়েছিস ভালো হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা তাহলে এই ব্যাপার, আগে থেকে আমাকে ফাঁসিয়ে রাখা হয়েছে। আচ্ছা আমি তো রেডি হয়ে এসেছি, চলো এখন দেখি কি করা যায়। যে বেশি রকম পাগলামি করবি না বলে দিচ্ছি আমি। আর যেটা বলছি সেটা শোন। এখন আম্মু মনে হয় রুমের ভেতরে শুয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে। আমরা বেরিয়ে যাব আর আসবো, বেশিক্ষণ দেরি করব না। আমি আবার এখানে কি করলাম? আমি তো রাজি হয়ে গেলাম, তাই না? এখন তো আর আমাকে দোষারোপ করতে পারো না তুমি। তো আমি রাজি হয়ে আছি, এখন তোমরা বের হলে আমি বেরিয়ে আসবো তোমাদের সাথে। আচ্ছা অনেক হয়েছে, অনেক কথা বললাম, এখন তাড়াতাড়ি চলো। আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না, তাহলে বাসায় ফিরতে লেট হলে আবার আম্মু দেখে ফেলে ঝামেলা হবে।
তারপর আমি আর সেখানে একটা কথা বললাম না। ভাইয়া আর ভাবি যেটা বললো আমিও সেটা মেনে নিলাম, কারণ এখন আমি যতই কথা বলি না কেন আমার কথার কোনো মূল্য থাকবে না এখানে। তাই আমি চুপ হয়ে গেলাম আর বাধ্যতামূলক রাজি হয়ে গেলাম। তাদের সাথে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ভাবির বোন সেখানে ছিল আর তাকে দেখতে আমার এখন কেমন লাগতেছে, কারণ তার সাথে কত কি করেছি, কত নাটক করেছি, কত কি। এখন সে তো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলতে পারতেছে না আমাকে। মেয়েটা হয়তো ভাবতেছে কাজের ছেলেটা আবার এত কদর করতেছে কেন, আর ভাইয়া ভাবি বলে সম্বোধন করতেছে, ব্যাপার কি। হয়তো তার মনে কনফিউশন তৈরি হয়েছে। এখন না হলে তো এরকম অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকার কথা ছিল না। আমি সেখানে পাত্তা না দিয়ে আমার মতো চলে যেতে লাগলাম ভাইয়ার সাথে, আর মেয়েটা আমাদের পিছনে আর ভাবি আমাদের সামনে। মেয়েটা হয়তো ভাবতেছে কি হচ্ছে এসব, তার মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো আমার, তাতে কি। কি হলো? তুমি আবার পেছনে কি করো? আমার সাথে আসবে নাকি তুমি আবার তোমার ভাইকে পেয়ে আমাকে ভুলে যাবে? বুঝতেছি না তুমি তোমার ভাইয়ের সাথে কি করো, তাড়াতাড়ি আসো। তুমি যে তাড়াহুড়ো করতেছো কখন যে ধরা খেয়ে যাই সেটাই বুঝতে পারতেছি না। তাই সবাই একসাথে গেলে একটু ঝামেলা হতে পারে, তার জন্য আমি এখন একটু আলাদা আলাদা ভাবে যাচ্ছি। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। তুমি যে কত বড় ন্যাকামি করতে পারো সেটা তো আমি ভালো করে জানি। এখন চলো তাড়াতাড়ি। আচ্ছা, এখন তো আমরা একটু ঝগড়া না করতে পারি, কারণ আমার ভাইয়া আর তোমার বোন আমাদের সাথে আছে, তাই না? তারা শুনলে কি ভাবে বলো তো? আমিও তো সেটাই বলতেছি যে তারা শুনলে কি ভাববে। আর তুমি আমার সাথে এইভাবে তর্ক করো কেন সব সময়? আমি যেটা বলি মাঝে মধ্যে শুনলে তোমার সমস্যা হয়। আমার আবার কিসের সমস্যা হবে? তুমি তো আমাকে কোনো পাত্তাই দাও না, তুমি তোমার মতো চলতে থাকো। বুঝতেছি না তোমার এত পরিবর্তন হচ্ছে কেন দিন দিন। আমি পরিবর্তন হচ্ছি কই না তো, তুমিই তো আগের থেকে পরিবর্তন হয়ে যাচ্ছ। আগে তো তুমি কোনো কথার উত্তর দিতে না আমাকে, এখন তো সব কথার উত্তর দিয়ে বসে থাকো। আচ্ছা হয়েছে, এটা নিয়ে আমরা পরে বসে কথা বলবো দুজনের মধ্যে, কিন্তু এখন প্লিজ একটু টপিকটা চেঞ্জ করো, অন্য কথা বলো। আর তারা দুজন কিন্তু আমাদের সাথেই আছে, সব শুনতেছে। এই তো বুঝতে পেরেছেন, আর আপনাকে বুঝিয়ে বলতে হবে না। এখন আপনি সুন্দরভাবে আমার হাত দুটো না। হলো কি বলছো একা একা? তোমার হাত দুটো আবার না, এসব কি আবল তাবল কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি এখন চলেন আমার সাথে তাড়াতাড়ি। আর আমরা একটু চা খেয়ে নেই বাইরের দোকান থেকে। আচ্ছা তুমি বলো তো তোমার আর কি কি ইচ্ছা আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করবো আমি, কারণ আমার মনে হচ্ছে তোমার এরকম একটা ইচ্ছা ছিল যার জন্য তুমি এত তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে আসলে। আমি একেবারে সব ইচ্ছা বলে দিতে চাচ্ছি না, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন, আর তখন আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আচ্ছা তাহলে পরে জানবো, আর জিজ্ঞেস করতেছি না। এখন তাড়াতাড়ি চলো, আর বেশি দূর যাওয়া যাবে না, কিন্তু সামনে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে বসে ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে তারপর চলে আসবো। তাই নাকি? তাহলে চলেন সেখানে আগে যাব, আর এখান থেকে চা কিনে নেন, আমরা সেখানে গিয়ে খেয়ে নেব। এখানে বসে খাইলে কত মানুষ আসবে, তারা কি ভাববে বলেন তো? এটা আমাদের এলাকা, কে কি ভাবলো আর না ভাবলো সেটা শোনার সময় নেই। এখন চলো তাড়াতাড়ি আমরা গিয়ে দোকান পাড়ে বসে চা খাবো। তারপর কোনো কথা বললাম না, আমরা চারজন চুপচাপ দোকান পাড়ে গিয়ে বসে পড়লাম। চা অর্ডার করলাম, দোকানদার মামা আমাদের কথা মতো চা বানিয়ে শুরু করে দিল। আমরা বসে গল্প করতেছিলাম আমাদের মাঝে, আর মাহিন পড়াশোনা বা আমার ছোট বোনের এখন কোন ক্লাসে পড়ে এসব নিয়ে তারা কথা বলতেছে। দেখে মনে হচ্ছে না এর আগে তাদের পরিচয় হয়েছে। আশিক তার কথাগুলো বলতেছে আর প্রিয়াঙ্কা তার মতো কথা বলতেছে। চারজনের মতো চারজন মত পোষণ করতেছে, আবার চারজন অট্টহাসি দিচ্ছে। মানে সবাই অনেক মজা করতেছে, অনেক ভালো লাগতেছে পরিবেশটা তাদের। চা খাওয়া শেষ করে সবাই মিলে রওনা দিল সামনের দিকে, কারণ সামনে নাকি সুন্দর একটা পরিবেশ আছে যেটা রাত্রে অনেক সুন্দর লাগে। তাই তারা চারজন একত্রে সেখানে যাওয়ার জন্য পা বাড়ালো। সেখানে নাকি অনেক ভয়ানক কয়েকজন পোলাপান আড্ডা দেয়, আজকে আছে কিনা সন্দেহ। তারপরও তারা সে ভয় না করে, তাদের এলাকা যেহেতু তাই মোটামুটি সাহস করে তারা সামনের দিকে এগিয়ে গেল। আর সেখানে গিয়ে দেখে যে কেউ নেই, জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে। আর তাদের যেহেতু নিজেদের এলাকা তাই লোক চলাচল করতেছে, কিন্তু কেউ কোনো কিছু বলতে পারতেছে না। আর আজকে যদি সবাই পরিবারের সাথে বের হইতো তাহলে হয়তো সবার অনেক ভালো লাগলো, এরকম একটা সবাই মনোভাব করলো। আর সবার বক বক করতেছে, সবার অনেক ভালো লাগতেছে, আর সবাই অনেক অনেক খুশি। আর প্রিয়াঙ্কার ভাবতেই অবাক লাগতেছে যে সে আজকে নিজের ইচ্ছা মতো আড্ডা দিতে পারতেছে। জায়গাটা তো অনেক সুন্দর, আর এত সুন্দর একটা আবহাওয়া সত্যি চমৎকার। আর তোমার প্রশংসা করতেই হবে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন আমরা এখানে যদি প্রেম করা শুরু করে দেই তাহলে তারা কি ভাববে? তাদের তো সময় দেওয়া উচিত, তাই না? তুমি এটা নিয়ে টেনশন করতেছো কেন?
দেখতে পারতেছো না দুজন কি সুন্দর দুই সাইডে গিয়ে বসে আছে, আমাদের সময় দিচ্ছে। তারা তো একটু হলেও বুঝতে পারে, তাই না? তাও বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? একটু কেমন জানি লাগতেছে আমার। এর আগে কখনো এরকম পরিস্থিতির শিকার হয়নি তো, তার জন্য। তুমি যে হিসাবে বলতেছো মনে হচ্ছে যে আমি এর আগে এরকম পরিস্থিতি হাজার হাজার শিকার হয়ে তারপর এখানে এসেছি। তুমি কি ভাবো নিজেকে বুঝি না। আমি আবার নিজেকে কি ভাবলাম? তুমি এত উল্টাপাল্টা কথা ভাবতেছো আমাকে নিয়ে। আচ্ছা সব বাদ, চলো সামনে গিয়ে বসে থাকি, তারা ওইখানে থাকুক। আমার কথার উত্তর দেন তো, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি অভিনয় করতেছেন? কারণ মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে পড়ি। তাহলে এখন আমাকে কি করতে হবে সেটা বলো, কারণ তোমার তো এখন প্রমাণ লাগবে, তাই না? আর প্রমাণ দিতে গিয়ে কিছু তো করতে হবে নিজেকে, তাই না? এমন কিছু করতে হবে না, সাধারণ একটা কাজ করতে হবে। এখন সুন্দরভাবে আমাকে কোলে করে নিয়ে এই জায়গাটা একটু উপভোগ করবেন, তাতেই হবে। আর কিচ্ছু চাই না, কারণ আমার এখন পায়ে ব্যথা ধরেছে, হাঁটতে ইচ্ছে করতেছে না। আজকে অনেক হাঁটাহাঁটি করেছি তার জন্য। এটা আমার দ্বারা সম্ভব না, আমার শরীরটা অনেক ক্লান্ত। এখন আমি তোমার মতো একটা আলুর বস্তাকে যদি কোলে তুলে নেই, তাহলে আমি এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো না। তাই আজকের মতো মাপ চাই। কোন দিক দিয়ে দেখতে আলুর বস্তার মতো লাগে এখন তুমি আমাকে বলবে? আর তুমি সব সময় আমাকে রাগানোর জন্য প্রস্তুত থাকো নাকি? বুঝতে পারি না। কি বললে তুমি? যেটা সত্যি সেটাই বললাম, আর তুমি এত রেগে যাচ্ছ কিসের জন্য বুঝতে পারতেছি না। আমি আবার কি উল্টাপাল্টা কথা বললাম? আমি যেটা বলেছি ঠিকই তো বলেছি, তাই না? তাহলে এই কথা, আমার সাথে তুমি একটুও কথা বলবে না। আমি যেহেতু আলুর বস্তা কখনো কথা বলতে পারে না, আমি চুপ হয়ে গেলাম। এই কথার উত্তর দিব না তুমি। আরে লক্ষ্মী সোনা, রাগ করো কেন? বুঝি না তো, তোমার রাগ দেখলে আমার অনেক ভালো লাগে, তাই তোমাকে রাগানোর জন্য আমি একটু এরকম করে কথা বলি। এটা ভালো করেই জানি আমাকে খেপানোর জন্য তুমি এরকম করে কথা বলো, কিন্তু বাঁচা ধন, এবার তোমাকে যেটা নাকানি চুবানি খেতে হবে সেটা তো অন্যরকম। কারণ এখন তোমার সাথে ইচ্ছাকৃতভাবে কথা বলবো না, নিজেকে সব সময় রাগী মুডে রাখবো। এবার দেখো তোমার কি অবস্থা করি। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না, কারণ এখন আমি রাগ দেখি এখান থেকে চলে যাব। তারপর দেখি তোমার রিয়েকশন কেমন হয়। আজকে তো তুমি চলে গিয়েছো বাচ্চা ধন, আজকে তো তোমার অবস্থা শেষ। পর আমি আশিকের দিকে তাকিয়ে রাগ দেখাবার ভান, তারপর উল্টো হয়ে হাঁটা শুরু করলাম। আশিক আমার পেছনে এসে হাতটা টেনে ধরলো। বুঝতে পারলাম না হাত ধরলো কিসের জন্য। আমি তো চাচ্ছিলাম, তা আমি শক্তি দেখাচ্ছি। আমি একদম নাছোড়বান্দার মতো চলে যাওয়ার জন্য একদম শক্তি দেখাচ্ছি, কিন্তু তার শক্তির সাথে আমি কি পারি? বেশ বাধ্য হয়ে দাঁড়ালাম। আশিক বারবার আমার হাত ধরতেছে আর আস্তে আস্তে কথা বলতেছে। সে রাগ করো না সোনা, জানো ময়না টিয়া, এসব বলতেছে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমার রাগ তো এখন থাকবে, কারণ এটা আমি ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছি। এটা আমার একটা অধিকার রাগ দেখানোর। আমি রাগ দেখাবো, তোমার যদি ক্ষমতা থাকে এখন আমার রাগ ভাঙাবো। দেখি। দেখতেছি আশিক অনেক চেষ্টা করতেছে আমার রাগ ভাঙানোর জন্য, কিন্তু পারতেছে না, কারণ আমি ইচ্ছাকৃতভাবে ভাব ধরে আছি। কারণ আমি তো ভেতরে রাগ করি নাই, থাকলে তো রাগ শেষ হয়ে যাবে, কিন্তু আমি রাগী ভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ আমাকে কোলে তুলে নিল। আমি দেখতে পেলাম যে তার শরীর অনেক ক্লান্ত, কিন্তু আমি কি করব? এখন সে যদি আমাকে কোলে তুলে নেয়, আমি নামানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে নামিয়ে দিচ্ছে না। তারপর ইচ্ছাকৃতভাবে তার হাতে কামড় বসিয়ে দিলাম, সে আমাকে নামিয়ে দিল। তার অবস্থা খুবই খারাপ, আমাকে নিয়ে হাঁটাহাঁটি করা তার পক্ষে সম্ভব না। তার শরীরের কন্ডিশন ভালো না। আমার এরকম অভিমান দেখে আশিক কি করবে না করবে দিশাহারা হয়ে গিয়েছে। এইবারের মতো মাফ করে দাও, আর আমি কখনো এরকম করব না, প্লিজ। আর তুমি এভাবে অভিমান করলে আমার ভালো লাগবে বলো? আমি কিসের জন্য অভিমান করব? আমার অভিমান করার অধিকার আছে নাকি? আর আপনি কে? আপনাকে আমি চিনি না। দেখো ভালো লাগতেছে না, অনেক ক্লান্ত লাগতেছে। তার উপর যদি তুমি এভাবে আমার উপর রাগ দেখিয়ে থাকো, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি কি করব নিজেও বুঝতে পারতেছি না। আপনি আবার আমার জন্য কি করতে যাবেন? আপনাকে কিছুই করতে হবে না, আমার উপর আপনার অধিকার আছে, কিন্তু আপনার উপর তো আমি কোনো অধিকার দেখাতে পারি না, তাই না? দেখো একটা কথা বলি, সব স্বাধীনতা দেওয়ার পরও যদি তুমি আমার সাথে এরকমটা করো, আমিও তো একটা মানুষ, আমারও তো মন আছে, আমারও তো মন খারাপ হয়, তাই না? আর আমি সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি, তার মানে এই না যে আমার খারাপ লাগে না। আমি আশিকের মুখ থেকে এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তার মানে হয় সে নিজের ইচ্ছাকৃতভাবে নিজেকে খুশি রাখে, কারণ আমি যদি তাকে আঘাত করি কথার মাধ্যমে, তাহলে
যতই সে হাসি মুখে আমাকে সবকিছু বলুক না কেন, তার ভেতর একটু হলেও কষ্ট লাগে। আর আমি সেটা হয়তো বোঝার বিন্দুমাত্র চেষ্টা করি না যে আমি এরকম হয়ে যাচ্ছে কেন দিন দিন, আমার মাঝে এত পরিবর্তন ঠিক না। আসলে মানুষ একটি পরাধীন অবস্থায় থাকার পর হালকা একটু স্বাধীনতা পেলে তার কি পরিমাণ কিরকম একটা উচ্ছৃঙ্খলা তৈরি হয় সেটা আমি নিজেকে না দেখলে বুঝতাম না। এখন লজ্জা লাগতেছে নিজের প্রতি, কারণ কি থেকে কি হয়ে যাচ্ছি আমি। আসলে আমি এতটা স্বাধীনতা হওয়ার যোগ্যতা যতটা না আমাকে দেওয়ার চেষ্টা করতেছে আমার মানুষটা। এখন সে রাগ করে আছে, আমাকে নিজের ইচ্ছায় তার সাথে কথা বলতে হবে, কারণ আমি বুঝতে পারতেছি যে আমার কথাগুলো তাকে কত আঘাত করে। সে ক্লান্ত, সে অনেক ক্লান্ত, আমি অনেক ক্লান্ত, কিন্তু আমি বাহানা ধরতেছি। আশিক সে বাহানা হাসি মুখে পালন করে যাচ্ছে, একবারের জন্য না করতেছে না। একবার তো বলতে পারতো যে এখন বাহিরে যাব না, এখন রুমে আসো, রুমে আছো, রুমে থাকো। আমার কথায় সে হাসি মুখে রাজি হয়ে আমার আবদারগুলো পূরণ করে দিচ্ছে, কিন্তু সে যে আমার আবদার পূরণ করে দিচ্ছে আমি তার ছিটে ফোটাও মূল্য দিচ্ছি না। এটা কেন করতেছিস প্রিয়াঙ্কা? তুই কেন এরকম করছিস? তোর কাছে তো এটা আশা করি না আমি প্রিয়াঙ্কা। তুই নিজেকে এতটা পরিবর্তন করতে পারিস, নিজেকে সংযমে রাখা ভালো। একজন দায়িত্ববান মানুষ হয়ে ওঠার চেষ্টা কর। এই যে মিস্টার, আপনি আমার কাছ থেকে আপনার আসল পরিচয় লুকিয়ে রেখেছিলেন কিসের জন্য বলেন শুনি? আর আপনার এত বড় স্পর্ধা হয় কি করে আমার সাথে এরকম প্র্যাঙ্ক করার? আপনি কি কথাগুলো আমাকে বলছেন? আর আমার তো মনে হয় না আমি আপনাকে চিনি। এর আগে কি আপনার সাথে আমার কখনো কথা হয়েছিল? নিজেকে কি ভেবেছেন বুঝতে পারছি না। আর আপনি আমাকে এখন চেনেন না, তাই না? এত ভাব দেখাচ্ছেন কিসের জন্য? আর এত ভাব দেখানোর কিছু নাই, বুঝছেন? আমি বুঝতে পারতেছি না আপনি কাকে কি বলতেছেন। এর আগে আপনার সাথে কি আমার কি কখনো কথা হয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারতেছি না তো। আমি বুঝতে পারতেছি না সত্যি আপনি আমাকে কি বলছেন। দেখেন, একদম ন্যাকামি করবেন না আমার সামনে। আপনার সাথে আমার কথা হয় না, তাই না? আর আপনি যে আমাকে আজকে 2 দিন ধরে ডিস্টার্ব করে যাচ্ছেন, তার কি হবে? আজব ব্যাপার। আমি মাহিন, তোমাকে সরি, আপনাকে ডিস্টার্ব করি নাই তাই না? কখন কোথায়? আর আপনাকে তো আমি এই প্রথম দেখলাম। আর কত কি শুনতে হবে আমি বুঝতে পারতেছি না। আপনি এত ভাব নিচ্ছেন কিসের জন্য? আপনি কাজের ছেলের ভাব ধরে এসে আমার সাথে এভাবে প্র্যাঙ্ক করেছিলেন কিসের জন্য? আজব ব্যাপার, আমি তো বুঝতে পারতেছি না আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কিসের জন্য। আমি কি করছি আপনার? আমি কোনো ক্ষতি করছি আপনার? আপনি আমার গায়ে পড়ে ঝগড়া করতেছেন, আমাকে ডিস্টার্ব করতেছেন। তাই নাকি? আমি আপনাকে ডিস্টার্ব করছি? আর আপনি যখন আমাকে ডিস্টার্ব করেছিলেন তখন আপনার ভালো লেগেছিল, আর আমি এখন যখন ডিস্টার্ব করছি তখন আপনার খারাপ লাগতেছে, তাই না? আর তখন তো আপনি কাজের লোকের বেশে ছিলেন, তাই না? আজব কথাবার্তা বলতেছেন আপনি। সত্যি আমি কিছু বুঝতে পারতেছি না। আমি কিসের কাজের লোক? আর কিসের কাজের লোকের মতো হয়ে থাকবো? আর কিসের ভাব দেখাচ্ছি এখন? আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন আর আমি আপনাকে কখনো ডিস্টার্ব করলাম? আমার মাথায় ঢুকতেছে না। দাঁড়ান, আমি ভাইয়াকে ডেকে কথা বলতেছি আপনার সাথে। আপনার মাথায় কি কোনো কমন সেন্স বলতে কিচ্ছু নেই? তারা স্বামী স্ত্রী ওখানে প্রেম করছে, আপনি ওইখানে তাদের ডিস্টার্ব করে আমাদের বিচার তাদের দিবেন, তাই না? থাপ্পড় চিরেন, থাপ্পড়। আরে কি আজব কথাবার্তা বলতেছেন, আমি সত্যি বুঝতে পারতেছি না। আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আপনি আমাকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন, তাহলে আমার বোঝার ক্ষমতা একটু হয়তো হবে। দেখেন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আর একবার যদি আপনি আমার সাথে একদম ন্যাকামি করার চেষ্টা করেছেন তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি এখন। আরে আজব কথাবার্তা বলতেছেন তো আপনি। আমি বুঝতে পারতেছি না আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছেন কেন। আমি সত্যি আপনাকে চিনতে পারতেছি না। এর আগে কি আপনার সাথে আমার কখনো দেখা হয়েছিল? আমার তো মনে হয় দেখা হয়নি। এখন যদি আপনার পরিচয়টা দেন তাহলেই তো আমি আপনাকে চিনতে পারবো, তাই না? তাহলে এখন আমি আর আপনাকে কিছুই বলতে চাই না। আপনার সাথে এটা নিয়ে আমি পরে কথা বলবো, পরে তর্ক করব।
এখন আপু ওইখানে আছে, যদি শুনতে পারে তাহলে আমাকে কি না কি বলবে। আপনার সাথে আমি পরে এটা নিয়ে বোঝাপড়া করব। কথাটা বলে মেয়েটা রেগে মেগে আগুন হয়ে চলে গেল আমার সামনে থেকে। আমি তো একটু মুচকে হাসতে জীবনটা শেষ, কারণ জোরে হাসতে পারতেছি না। জোরে হাসলে মেয়েটা টের পেয়ে যাবে, মনে মনে এসে নিলাম। এখন দেখবে যে অহংকার কাকে বলে আর কত প্রকার ও কি কি। খুব তো বড়লোকি ভাব দেখিয়ে দিয়েছিলেন মেম সাহেব, এবার দেখতে পারবেন যে আমার সাথে পাঙ্গা নেওয়ার কতটা কঠিন জিনিস। এখন তো কিছুই বুঝতে পারবেন না, আর 2-1 দিন যাক, তারপর দেখেন আপনার জীবনে কি কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। এখনো তো পুরো সিন বাকি, মাত্র তো শুরু হয়ে গেল। দেখতে থাকেন কি কি হতে থাকে। আপনি আমার সাথে আসেন, আপনার সাথে আমার কথা আছে, আর এক্ষুনি আমরা বাসায় যাব। এক মুহূর্ত এখানে থাকবো না। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে তোমার আবার কি হয়ে গেল। তুমি এরকম করতেছো কিসের জন্যে? আমি সত্যি বুঝতে পারতেছি না। আপনাকে কোনো কিছু বুঝতে হবে না। আমি এখন যেটা বলতেছি আপনি সেটাই করবেন, আর বেশি কথা বাড়াবেন না। আর আমি চাচ্ছি এখানে আর আমরা কথা বাড়াবাড়ি করব না। আর আপনি প্লিজ আমার কথাটা এখন রাখেন। আর আমি এখন বাসায় যেতে চাচ্ছি, রাত অনেক হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমিও এখানে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। তুমি যেটা চাইবে সেটাই হবে। চলো এখন বাসায় যাব, আমার মন ভালো না, এখন বাসায় যেতে ইচ্ছা করতেছে। চলো তাহলে বাসায় যাই। এখন আমি, আশিক, মাহিন অ্যান্ড আমার ছোট বোন সবাই মিলে বাসায় চলে আসলাম। কেউ সেখানে এক মুহূর্তও থাকলাম না। মাহিন আর আমার ছোট বোন একটু কেমন কেমন করতেছিল, হঠাৎ করে চলে যাচ্ছে তার জন্য। কিন্তু পরে আমি তাদের একটু বুঝিয়ে বললাম, তারা তারপর বুঝতে পারলো। তারপর সোজা বাসায় চলে আসলাম। আসার পর আমরা দুজন আমাদের রুমে আসলাম, আর মাহিন তার রুমে চলে গেল। আর আমার ছোট বোনকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। সে সেই রুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল, আর আমি সেখান থেকে চলে আসলাম। গিয়ে দেখি আশিক বিছানার উপর শুয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ আশিকের শরীরের উপর নিজের শরীরটা এলিয়ে দিলাম, মানে আশিকের উপর আমি শুয়ে পড়লাম। আশিক আমার এরকম কাণ্ড দেখে অবাক হয়ে গেল, কিছু বলতে পারতেছে না, কারণ আমি হাত দিয়ে তার মুখটা চেপে ধরে রেখেছি, না হলে সে চিল্লাচিল্লি করবে। আমি নিজের অজান্তেই আশিকের কাছে চলে গেলাম, একদম আশিকের ঠোঁটের উপর আমার ঠোঁট দুটো বসিয়ে দিলাম। আমি নিজেও জানি না কেন এরকম করতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না এখন আমার কি করা উচিত। আমি নিজের মনকে কন্ট্রোল করতে পারতেছি না। আশিক আমাকে সরিয়ে দিয়ে চুপচাপ আমাদেরকে তাকিয়ে রইল, কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না। তার আগে আমি আবার আশিকের ঠোঁট দুটোকে আমার ঠোঁটের আয়ত্তে নিয়ে নিলাম। আশিক প্রথমে একটু নড়াচড়া করা শুরু করে দিল, কিন্তু আমি যখন গভীরভাবে তাকে স্পর্শ করা শুরু করলাম তখন আশিক একদম স্থির হয়ে গেল। মনে হচ্ছে সে একটা রোবট, কোনো কাজ করতেছে না। আমি আশিককে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ আমার কি হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আমার কন্ট্রোলের বাইরে চলে গেছি। আমি বুঝতেছি না আমার কেন এরকম হচ্ছে, বাট আমি চাচ্ছি না এই মায়াটা দূর হয়ে যাক। আমি বুঝতে পারলাম না তোমার কি এমন হয়ে গেল আজকে, আর তুমি এরকম করতেছো। আমার সাথে কোনো সমস্যা হয়েছে? তুমি ঠিক আছো তো নাকি? আমি লজ্জায় চোখ বন্ধ করলাম, কোনো কথা বলার সাহস পাচ্ছি না। এখন কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না, কিন্তু আমার খুব ইচ্ছে করতেছে আশিককে জড়িয়ে ধরে তাকে গভীরভাবে আদর করতে। কিন্তু আমি একটা মেয়ে মানুষ, আমার লজ্জা করতেছে। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আশিকের থেকে দূরে থাকতে। কি করব ভেবে পাচ্ছি না, আমার মাথায় একদম আওলা ঝাওলা হয়ে গিয়েছে। একদম কি করব ভেবে পাচ্ছি না, লজ্জায় আশিকের সাথে কথা বলতে পারতেছি না। কি হলো, চুপ করে আছো কিসের জন্য? কথার উত্তর দাও। আজকে তোমার কি হয়ে গেল? তুমি এরকম করতেছো কিসের জন্য? আর হঠাৎ তোমার এত পরিবর্তন? আমি চুপ করে আছি, আমি কোনো কথা বলতেছি না। এখন কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না। আশিক যেটা ইচ্ছা বলতেছে, আমি কোনো কথা না বলে চুপচাপ আমার মতো আমি বসে আছি। কিন্তু নিজের ভেতরে একটা ফিলিংস কাজ করতেছে, সেই ফিলিংসটাকে দমিয়ে রাখতে পারতেছি না। কিন্তু কি করব না করব ভেবে পাচ্ছি না, কোনো আইডিয়াই খুঁজে পাচ্ছি না। ভালো তো, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কিসের জন্য? কি হয়েছে তোমার? তোমার কোনো সমস্যা? বলো আমাকে, আমার সাথে শেয়ার করো। আর তুমি এবার চুপ থাকলে আমি কি বুঝবো? আমি তো কিছুই বুঝতেছি না। আপনাকে কিছু বুঝতে হবে না, আমি হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? প্লিজ আমাকে মাফ করবেন। আমি বুঝতে পারিনি যে আমার এই কথাগুলোতে আপনি কষ্ট পেয়ে যাবেন। আমি কখনো স্বাধীনতা পাইনি তো, তাই জানি না কিভাবে কার সাথে কথা বলতে হয়। আরে পাগল, এটা কোনো কথা হইল? এটা কোনো সমস্যা না। আমি তখন এমনিতেই তোমাকে রাগ দেখিয়ে কথা বলেছিলাম, তখন আমি নিজেও কন্ট্রোলে ছিলাম না, মেজাজটা এমনিতেই গরম হয়ে গিয়েছিল।
তার জন্য তোমাকে একটা কথা শুনিয়ে দিয়েছি, আর তার জন্য তুমি আমার উপর অভিমান করবে? আমি সেটা বলতেছি না, আমি বলতেছি এটা যে আমি ভুল ছিলাম, কারণ আমি নিজের অজান্তেই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আর আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন, কারণ আমি চাইনি আপনার সাথে এরকম ব্যবহার করতে, কিন্তু স্বাধীনতা পেয়ে আমি কি হয়ে গেছি নিজেও জানি না। আর এটা কোনো ম্যাটার না, আমি তোমাকে তখনই মাফ করে দিয়েছি, কিন্তু আমি জানি যে তোমার একটু বুদ্ধি জ্ঞানের অভাব আছে, এখনো তোমার তেমন বয়স হয়নি তোমার, তাই আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আর তুমি হঠাৎ করে আজকে এটা কি করলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমার কি নাতে কি হয়ে গেল। আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি, আমার তো কোনো কিছু হয়নি। দেখতে পারতেছো তো স্বাভাবিকভাবেই কথা বলতেছি। আমি কখন কি করলাম? আমি তো স্বাভাবিকভাবেই আপনার সাথে কথা বলতেছি, তাই না? আর মানে তুমি কি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছো, নাকি আমি তোমার মনটা এখনো পর্যন্ত জয় করতে পারিনি? কোনটা? আমি জানি না আমি কি বলবো আর এখন আমার কি উত্তর দেওয়া উচিত। আমি কিছু জানি না, কিন্তু আমার না একটা ইচ্ছা আছে যেটা আমি এখন আপনার কাছে চাইবো। আপনি আশা করি আমাকে না করবেন না। আচ্ছা বলো, তোমার কি এমন আবদার এখন যেটা আমি রাখতে পারবো না? তোমার সব আবদার আমি রাখার জন্য প্রস্তুত আছি, বলো তুমি কি চাও, আমি সেটাই তোমাকে এনে দেবো। আমার ছোট্ট একটা বেবি লাগবে, আমার শুধু না, আমার আর আপনার দুজনেরই। আমি চাই মা হতে আর আপনাকে বাবা হওয়ার স্বাদ দিতে। আমি আমাদের একটা বেবি চাই। তোমার মাথা ঠিক আছে? তুমি এখনো পিচ্ছি একটা মেয়ে, নিজে কিভাবে কথা বলো, নিজে এখনো ঠিকভাবে কথা বলতে পারো না, এলোমেলোভাবে কথা বলো। আর তুমি বাচ্চা সামলাবে কিভাবে? আমি তো সেটাই বুঝি না, তোমার মাথায় এই বুদ্ধি আসলে কিভাবে? কে দিল তোমাকে এই বুদ্ধি? আমাকে তো কেউ এই বুদ্ধিটা দেয়নি, আমি নিজেই বুদ্ধি খুঁজে বের করেছি। আমার এখন একটা বেবি লাগবে, আর আপনি তার একটা ব্যবস্থা করে দিবেন কিনা সেটা বলেন, না হলে কিন্তু আমি কান্না করব। আরে পাগলি মেয়ে, কি বলো তুমি? এসব কথাবার্তা বুঝতে পারি না, তোমার এখনো বয়স হয়েছে নাকি বাচ্চা নেওয়ার? আর যখন সময় হবে তখন আমি তোমাকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এখন প্লিজ এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ও আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি আপনি আমাকে একটুও ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে এইভাবে আমাকে মুখের উপর না করে দিতে পারতেন না, তাই না? আর আমাদের যে বাচ্চা হোক সেটা আপনি চান না। এখন বুঝতে পারতেছি না তোমার এই পাগলি বুদ্ধি আসলো কোথা থেকে। আমি তোমাকে এখন বাচ্চা নেওয়ার ব্যবস্থা করতে পারবো না, কারণ এখনো তোমার বয়স হয়নি। এই বয়সে তোমার এখন বাচ্চা নেওয়া যাবে না, কিছুদিন যাক তারপর। আমি কোনো কিছু শুনতে চাই না। আপনি আমাকে বেবি নিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কি না, না হলে কিন্তু আমি কান্না করা শুরু করে দিব। আর কোনো কিছু মুখে নেব না যতক্ষণ না আপনি আমাকে বেবি এনে দেওয়ার ব্যবস্থা করবেন, ততক্ষণ। আমি বুঝতে পারতেছি না এই মেয়েটার কি হয়ে গেল হঠাৎ করে, যার জন্য সে আমার সাথে এরকম করতেছে। আমিও বুঝতে পারতেছি না আমি কি করব না করব। আর আমারও খুব ভালো লাগতেছে যে প্রিয়াঙ্কা এখন একটু হলে বুঝতে শিখেছে সবকিছু, আর সে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছে, আর আমাকে হয়তো মন থেকে মেনে নিয়েছে। একটা মেয়ে যতক্ষণ না মন থেকে একটা ছেলেকে মেনে নেয় ততক্ষণ পর্যন্ত সেই মেয়ে কোনো ছেলের এত গভীরে সংস্পর্শে আসে না যতটা গভীরে আজকে প্রিয়াঙ্কা এসেছে। আমারও খুব ইচ্ছা করতেছে প্রিয়াঙ্কাকে গভীরভাবে ভালোবাসতে, দুজন দুজনের ভালোবাসায় হারিয়ে যেতে, কিন্তু ভয় হচ্ছে আমি এই পিচ্চি মেয়ের সাথে এসব করি আর সে কালকে সারাদিন কান্না করে সবাইকে বলে দিক, তখন তো মান সম্মান বলতে কিছু থাকবে না। এরকম বায়না ধরে আছে, আর একটা মায়াবী লুক দিয়ে তাকিয়ে আছে প্রিয়াঙ্কা আমার দিকে। আমি সেই চাহনি দেখে তো মরেই যাচ্ছি প্রায়, কি করব না করব বুঝতে পারতেছি না। এত মায়াবী দৃষ্টি দিয়ে যদি আপনার বউ আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে কি আপনি ঠিক থাকতে পারবেন? জানি পারবেন না, ঠিক সেই অবস্থাটাই এখন আমার হচ্ছে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখতেছি, কিন্তু কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবো নিজেকে নিজেও জানি না। কি হলো, কি ভাবতেছেন এসব কথা? আর আপনি কি আমাকে এখন বেবি নেওয়ার ব্যবস্থা করে দেবেন কি না, না হলে কিন্তু আমি এখন জোরে জোরে কান্না করা শুরু করে দিব। আরে কি একটা অবস্থা, তুমি এরকম করতেছো কিসের জন্য বুঝতে পারতেছি না মোটেও। আর তোমার এরকম হঠাৎ পরিবর্তন কেন জানি মেনে নিতে পারতেছি না। আপনাকে মেনে নিতে হবে না, আমি যেটা বলতেছি সেটা করেন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর আপনি এরকম করতেছেন কেন আমার সাথে বলেন তো? আমি আবার তোমার সাথে কি করলাম? তুমি তো আমার সাথে আজকে উল্টাপাল্টা কাজ করতেছো। আমি বুঝতেছি না তোমার হঠাৎ এরকম পরিবর্তন কেন, আর তুমি এরকম করতেছো কিসের জন্য? তুমি নিজেকে বোঝার চেষ্টা করো। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, এখন যদি আপনি আমাকে বেবি নেওয়ার ব্যবস্থা না করে দেন তাহলে আমি কিন্তু জোর করে নিয়ে নেব, এটা ভেবে দেখেন। এখন যদি আমি শক্তি দেখানো শুরু করি তাহলে কিন্তু ভালো হবে না। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। আমার এখন কি করা উচিত না করা উচিত আমি সেটাও খুঁজে পাচ্ছি না যে কি বলবো। এখন এই মেয়ের মাথা একদম এলোমেলো হয়ে আছে,
এখন আমাকে কি বলা উচিত? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে আমার চাওয়া পূরণ করবেন না, কিন্তু আমি আমার চাওয়াটা পূরণ করে নিতে জানি। আপনাকে এবার আমি কোন পজিশনে অত্যাচার করে দেখেন। এবার একটা বউ একটা স্বামীকে কিভাবে অত্যাচার করে সেটা আপনি দেখতে পারবেন। আরে কি বলতেছো? একটু নিজেকে সংযমে রাখো। এটা কি বলছো আবল তাবল কথা? লোকে শুনলে কি বলবে দেখো। আর তুমি এত যদি বাচ্চা পাগল হয়ে যাও তাহলে আমাকে কিছুদিন সময় দাও, নিজেকে মেন্টালি ভাবে প্রস্তুত করে নেই। হঠাৎ করে তো এসব হয় না, তাই না? আমি তো এত কিছু শুনতে চাইনি। আমি যেটা করতে বলেছি আপনি এখন করবেন কিনা সেটা বলেন। তারপর আমি আর প্রিয়াঙ্কাকে কোনো কথা বলতে সুযোগ দিলাম না। প্রিয়াঙ্কাকে এক টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম আর তার গলায় আমার ঠোঁট দুটি বসিয়ে দিলাম। আর প্রিয়াঙ্কা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা এটার জন্য প্রস্তুত ছিল একদম। আমি তাকে যদি বাধা দিতাম তাহলে হয়তো একটা উল্টাপাল্টা কাজ করে বসতো। আমি প্রিয়াঙ্কাকে কার্যনীতি দেখে বুঝলাম প্রিয়াঙ্কা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে আর আমাকে এমনভাবে আদর করা শুরু করে দিল, মনে হয় আমি একটা অমূল্য জিনিসকে সে পেয়েছে, যেটা সে কখনো পাবে না জেনেও পেয়েছে, সেই রকম একটা অনুভূতি। আমি প্রিয়াঙ্কাকে বাধা দিলাম না, প্রিয়াঙ্কার ডাকে সাড়া দিলাম। প্রিয়াঙ্কা যেভাবে ইশারা করতেছে আমিও সেই দিক নির্দেশনা অনুযায়ী চলছি। দুজন দুজনকে ভালোবাসতে লাগলাম, সেটা বলার বাহিরে। বিয়ের পর আজকে প্রথম দুজন স্বামী স্ত্রী এভাবে আমাদের মিলন হলো। আস্তে আস্তে দুজনে ভালোবাসার সাগরে ডুব দিলাম। বাকিটা বলা যাবে না, লজ্জার একটা ব্যাপার আছে। আর আপনারা বিয়ের পর এটা নিশ্চয়ই বুঝতে পারবেন কি হয় না হয়। তারপর হঠাৎ করে প্রিয়াঙ্কা একদম সবকিছু উজাড় করে দিল আমাকে, আর আমিও প্রিয়াঙ্কাকে সবকিছু উজাড় করে দিলাম। দুজন দুজনের ভালোবাসায় আবদ্ধ হয়ে গেলাম আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা করে ফেললাম শেষ পর্যন্ত আমি আমার সব সংকোচ বোধ, তারপর লজ্জা, যেটাই বলে না কেন, সবকিছুর অবসান করে আমার ভালোবাসার মানুষের সাথে আবদ্ধ হয়ে গেলাম। সেটা তো আর অন্য কেউ না, বিয়ে করা স্বামী। একদিন না একদিন তার সাথে সবকিছু ঠিক করে নেওয়া লাগতো, তাই না? সেটা দেরি করে লাভ কি? দেরি করে নিজের ভালোবাসার মুহূর্তগুলো নষ্ট করার কি দরকার? আর আমি তো অন্য কাউকে ভালোবাসি না যার জন্য অপেক্ষা করব। হয়তো পরিবারে অন্যভাবে বিয়েটা দিয়ে দিয়েছে, মেনে নিতে পারিনি, কিন্তু দিন শেষে তো তার সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে, তাই না? তাহলে তো অভিমান ধরে রেখে লাভ কি? আপনারাও আপনাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সে কি চায় না চায় তার আত্মপ্রকাশ করতে দেন। তাহলে আপনি আপনার ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিতে সক্ষম হবেন। আর পরিশেষে একটা কথাই বলবো, গল্পটা কেমন হয়েছে আপনাদের জানিয়ে দেবেন। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। জানি না কতটুকু দিতে পারছি। আর পরবর্তী গল্পের জন্য সবাই অপেক্ষা করবেন। আশা করি পরবর্তী গল্পটা আরো ভালো হবে আর আপনাদের মনের মতো হবে। আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন কেমন গল্প চাচ্ছেন পরেরটা, তাহলে আমরা সেইভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করব গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গল্পতে আবার দেখা হবে।